মেডিকেল ইথিক্স, এটা নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। মেডিকেল ইথিক্স, তারপরে হচ্ছে নেগলিজেন্স, মানে একটা ডক্টর, সে তো মেডিকেল পার্সন, এখন তার কি কি ইথিক্স মেনটেন করা উচিত, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আসলে। প্রফেশনাল লাইফে কি কি নিয়ম কানুন বা কি কি পেশেন্টের সাথে কিভাবে বিহেভ করা উচিত, পেশেন্টের প্রতি তার দায়িত্ব কর্তব্যবোধ কি কি। মেডিকেল স্টুডেন্ট হিসেবে ফার্স্ট দিন ওরিয়েন্টেশনে যাই, সেখানে আমাদের একটা ওথ পড়ানো হয়। ওথ ওথ বা একটা শপথ বাক্য পাঠ করানো হয়, মানে অনেকগুলো শপথ বাক্য। তো সেই ওথ নিয়েও আমরা জানবো কি কি পয়েন্টসগুলো আছে, এবং সেগুলো আমাদের মুখস্থ করা লাগে। অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে যে তুমি এগুলা বলো একেবারে মুখস্থ। সো এই জন্য ওথটা আমাদের মুখস্থ করা লাগবে। এবং একটা ডক্টর, তার নেগলিজেন্স কি কি হইতে পারে, নেগলিজেন্স কখন আমরা বলবো। নেগলিজেন্স বলতে আমরা অনেক সময় শুনি না যে ডক্টরের অবহেলায় রুগী মারা গেছে, তাহলে কোন ক্ষেত্রে ডক্টরের এই কাজগুলোকে আমরা নেগলিজেন্স বলবো, অবহেলা বলবো। আবার প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট, এটা বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো অনেকগুলো টপিকস হচ্ছে আমরা গো থ্রু করব, এই ভিডিওটা একটু লং হবে। আমরা পুরো মেডিকেল ইথিক্স এবং এটার অ্যালাইড অ্যাসোসিয়েটেড টপিকসগুলো শেষ করব। সেখানে মেডিকেল ইথিক্সের ডেফিনেশনটা হচ্ছে মেইনলি লাগবে। তাহলে মেডিকেল ইথিক্স মানে হচ্ছে যে মোরাল প্রিন্সিপালস, দেখো মানে কিছু প্রিন্সিপালস যেটা মেডিকেল প্রফেশনে যে মেম্বার্সরা আছে, মানে ডক্টরসরা আছে, তাদেরকে গাইড করবে। বা তারা যখন একটা পেশেন্টের সাথে ডিল করতেছে, অথবা একটা ডক্টর আর একটা ডক্টরের সাথে যখন ডিল করতেছে, বা একটা ডক্টর দেশে যে থাকতেছে এবং দেশের আহ, বিভিন্ন কিছু সে ভোগ করতেছে, আবার দেশকেও তো সে সার্ভ করবে, সো স্টেটের সাথেও সে ডিল করতেছে, তাহলে এই সময় তার কিছু মোরাল প্রিন্সিপালস ফলো করতে হয়। এই জিনিসগুলোকে আমরা বলি মেডিকেল ইথিক্স। খুব ইম্পর্টেন্ট, মানে ডেফিনেশনটা তোমার বুঝে বুঝে মুখস্থ করতে হবে। মানে কিছু প্রিন্সিপালস, কিছু নীতি নৈতিকতা, যেটা একটা ডক্টরের একটা ডক্টর না, মানে যারা মেডিকেল প্রফেশনে আছে, মেডিকেল প্রফেশনের মেম্বার যারা, মানে ডক্টররা, তাদের ফলো করতে হয় যখন তারা একজন ডক্টর আরেকজন ডক্টরের সাথে ডিল করতেছে, অথবা একজন ডক্টর তার পেশেন্টদের সাথে ডিল করতেছে, অথবা একজন ডক্টর যখন স্টেটের মধ্যে থেকে ডিল করতেছে। তো এই ডেফিনেশনটা আমি একটু মাথায় রাখবো। এরপরে আসো যে মেডিকেল ইটিকেট নামে একটা টার্ম আছে। এটা মানে হচ্ছে যে কিছু কনভেনশনাল বা প্রচলিত কিছু নিয়ম কানুন, কার্টিসি, যেটা মেডিকেল প্রফেশনে যারা আছে তাদের মধ্যে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট যে মেডিকেল প্রফেশনে যারা আছে এদের মধ্যে ইচ আদারের মধ্যে তাদের মধ্যে হচ্ছে গিয়ে যে কনভেনশনাল ল অফ কার্টিসি, একটা কার্টিসি থাকা উচিত। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন ধরো একজন ডক্টর আরেকজন ডক্টরকে ছোট করতে পারবে না, একজন ডক্টর আরেকজন ডক্টর এর প্রতি সবসময় সদয় থাকবে, এবং কখনোই নেগেটিভ কিছু কোনো কমেন্ট করবে না। মানে থাকে না যে হচ্ছে গিয়ে ডক্টরদের মধ্যে একটা হিংসা পরায়ণতা, তারপরে হচ্ছে একজনের ভালো আরেকজন সহ্য না হওয়া, এই জিনিসগুলো যাতে কখনোই না হয়, এই জন্য একটা ডক্টর মেডিকেল ইটিকেট থাকা উচিত, একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, কার্টিসি থাকতে হবে, যেটা হচ্ছে অ্যামং দ্য মেম্বার্স, অর্থাৎ মেডিকেল প্রফেশনের যে ডক্টরস আছে তাদের মধ্যকার একটা বিষয় মেডিকেল ইটিকেট, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসো জেনেভা ডিক্লারেশন। জেনেভা ডিক্লারেশন মানে কি? জেনেভা ডিক্লারেশন মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের একটা হাই স্ট্যান্ডার্ড কেয়ার যাতে পেশেন্টকে দেওয়া যায়, এই জন্য হচ্ছে একটা মানে জেনেভা ডিক্লারেশন, বা একটা, আমরা এটাকে বলি, এটার মডার্ন ভার্সন হিপোক্রেটিক ওথ নামে একটা বিষয় ছিল। সো ওইটার একটা মডার্ন ভার্সনকে আমরা বলি জেনেভা ডিক্লারেশন। এটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে হচ্ছে এটা অ্যাডপ্ট করা হয়েছিল, এবং এটা পরবর্তীতে আরও অনেকবার মডিফাইড হয়েছে, মডিফাইড ভার্সন আমরা পাইছি। তারপরে চিকাগোতে 2017-তে এটা মডিফাইড হয়েছিল। সো এরকম অনেকগুলা বিষয় এখানে অ্যাসোসিয়েটেড আছে। তো 2017-এর যে মডিফাইড ভার্সনটা সেটা এখানে দেওয়া আছে, এবং এটা কিন্তু আমাদের হচ্ছে মুখস্থ করতে হয় যে কোড অফ মেডিকেল ইথিক্স বা জেনেভা ডিক্লারেশন। লক্ষ্য করো যে এটাতে আমরা মানে একেবারে 1 নম্বরে কি, 2 নম্বরে কি, 3 নম্বরে কি, এভাবে কিন্তু মুখস্থ করা লাগে। তাহলে আই সলেমনি প্লেজ টু ডেডিকেট মাই লাইফ ফর দ্য সার্ভিস অফ হিউম্যানিটি, অর্থাৎ আমি আমার লাইফকে ডেডিকেট করলাম হিউম্যানিটির সার্ভিসে।
হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ মাই পেশেন্ট উইল বি মাই ফার্স্ট কনসিডারেশন, অর্থাৎ আমার পেশেন্টের ভালো থাকা, সুস্বাস্থ্য, এটা আমার প্রথম কনসিডারেশন হবে। আমি আই উইল রেসপেক্ট দ্য অটোনমি অ্যান্ড ডিগনিটি অফ মাই পেশেন্ট। সো অটোনমি মানে কি, এটা আমাদের একটু জানতে হবে। তাহলে দেখো, অটোনমি মানে হচ্ছে এই যে পেশেন্টস রাইট টু চুজ ট্রিটমেন্ট। ওকে, মানে পেশেন্ট যে ট্রিটমেন্ট নিবে, ধরো তুমি পেশেন্টকে অফার করলা যে আপনার এই রোগের জন্য এই ট্রিটমেন্ট অপশন আছে, এখন পেশেন্ট ডিসাইড করবে যে সে কি ট্রিটমেন্ট নিবে কি নিবে না, বা সে নিলেও কোনটা নিবে। সো তুমি জাস্ট পেশেন্টকে কাউন্সিল করতে পারো যে আপনার জন্য এটা ভালো হবে, ওইটা ভালো হবে, বাট এটা পেশেন্টের নিজস্ব একটা রাইট, ঠিক আছে, যে অটোনমি বিষয়টা, যে পেশেন্টের রাইট টু চুজ ট্রিটমেন্ট। এরকম এরকম বেশ কয়েকটা প্রিন্সিপাল, মানে বেসিক ইথিক্যাল প্রিন্সিপালস আছে অটোনমি, মানে পেশেন্টস রাইট টু চুজ ট্রিটমেন্ট। তারপরে বেনিফিশিয়েন্স মানে পেশেন্টের ওয়েলবিংকে প্রমোট করা, পেশেন্ট যাতে ভালো থাকে এই জিনিসটা প্রমোট করা। নন ম্যালিফিশিয়েন্স মানে পেশেন্টের কোনো হার্ম করা যাবে না। ম্যাল মানে হার্ম বা খারাপ কিছু, নন ম্যালিফিশিয়েন্স মানে খারাপ কিছু করা যাবে না, ঠিক আছে। আর বেনিফিশিয়েন্স মানে পেশেন্টের ওয়েলবিং প্রমোট করা। এবং জাস্টিস মানে হচ্ছে পেশেন্টের ইকুয়ালি এবং ফেয়ারলি যাতে ট্রিটমেন্ট পায় এটা মেক শিওর করা। সো অটোনমি, জাস্টিস, বেনিফিশিয়েন্স, নন ম্যালিফিশিয়েন্স, এই চারটা। আই উইল মেনটেন অটমোস্ট রেসপেক্ট ফর হিউম্যান লাইফ, অর্থাৎ হিউম্যান লাইফ খুবই ভ্যালুয়েবল, এটা সম্পর্কে যেন অটমোস্ট একটা রেসপেক্ট থাকে। সেই জিনিসগুলি একটু কষ্ট করে সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে আমাদের। আমি এজ, ডিজিজ অর ডিসেবিলিটি, তারপরে ইথনিক, সে কোন ইথনিসিটি বা কোন গ্রুপ থেকে আসছে, তার জেন্ডার কি, তার ন্যাশনালিটি কি, সে পলিটিক্যালি কোন দলের মানুষ, রেস কি, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, বা তার সে কি সমাজের অনেক বড় মানুষ নাকি গরিব মানুষ, অথবা কোনো ফ্যাক্টরকেই আমি আমার ডিউটি ডক্টর হিসেবে এবং পেশেন্টের মাঝে যাতে না আনি, ঠিক আছে, সবাইকে আমি সমানভাবে ট্রিট করব, এটা ইম্পর্টেন্ট কথা। এবং আমি পেশেন্টের সিক্রেটকে অবশ্যই গুরুত্ব দিব। এখানে একটা সিক্রেসি নামে একটা টার্ম আছে, এটা যাতে মেনটেন হয়, পেশেন্ট আমার উপর বিশ্বাস যাতে করতে পারে, পেশেন্ট ইভেন মরে যাওয়ার পরেও। পেশেন্ট একটা অনেক রোগ আছে যেই সম্পর্কে পেশেন্ট অন্য কাউকে জানানো যাবে না, এবং পেশেন্টে অবশ্যই সিক্রেসি মেনটেন করতে হয়, সিক্রেসি, প্রাইভেসি। এবং অবশ্যই আমাদের প্রপার ধ্যান জ্ঞান, এবং আমরা জানি গুড মেডিকেল প্র্যাকটিস করি, এবং আমাদের ডিগনিটিটা আমরা যাতে মেনটেন করে রাখি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং আমি ধারণ করব আমাদের মেডিকেল প্রফেশনের যে নোবেল, আমরা জানি এটা একটা নোবেল প্রফেশন, সো এটার যে নোবেল ট্র্যাডিশনস আছে, সম্মান আছে, সেই সম্মানের সাথে আমি এটা ধারণ করব, লালন করব এই প্রফেশনটাকে। আমি আমার যারা টিচার্স থাকবে, যারা কলিগস থাকবে, কলিগস মানে আমার সাথে যারা কাজ করতেছে, এবং আমার যারা স্টুডেন্টস থাকবে, তাদের প্রতি আমার রেসপেক্ট, গ্র্যাটিটিউড, যেটা তাদের প্রাপ্য সেটা আমার দিতে হবে, মানে দ্যাট ইজ দ্যাট ডিউ, যেটা তাদের প্রাপ্য। এবং আমার মেডিকেল নলেজ আমি পেশেন্ট এবং হেলথ কেয়ারের বেনিফিটের জন্য, অ্যাডভান্সমেন্টের জন্য, উন্নতির জন্য আমি ব্যবহার করবো আমার নলেজটাকে, উল্টাপাল্টা কাজে ব্যবহার করব না। আমি আমার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এবং যাতে আমি হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে বা ভালো করে ট্রিটমেন্ট দিতে পারি, সার্ভিস দিতে পারি, এই জন্য আমি আমার নিজের স্বাস্থ্য, সুস্থতা, ভালো থাকা এবং অ্যাবিলিটিসে আমি গুরুত্ব দিব, অ্যাটেন্ড টু মানে গুরুত্ব দেওয়া। এবং আমি আমার মেডিকেল নলেজ অবশ্যই কোনো হিউম্যান রাইটস বা কোনো উল্টাপাল্টা কাজে ব্যবহার করব না। আমাকে যদি কেউ থ্রেটও দেয়, আমাকে যদি কেউ ধুমকিও দেয়, তাও আমি এটা করব না। এবং আমি এই যে প্রমিসগুলো করলাম, এগুলা আমি অবশ্যই আমার নিজের ইচ্ছায় মুক্তভাবে এটা কিন্তু আমি করছি। এবং এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্টস। আরও আপডেট হয় আসলে এই এই যে জেনেভা ডিক্লারেশন, যেটা অ্যামেন্ড করা হয়েছে, সংশোধন করা হয়েছে 2017-তে, এটা আস্তে আস্তে আরও আপডেট হয়। তোমরা একটু খোঁজ খবর রাখবা যে কখন এটা আপডেট হচ্ছে বা হচ্ছে কিনা। তো অনেক সময় ভাইবাতে বলতে পারে যে তুমি কয়েকটা পয়েন্টস বলো, বা সিকোয়েন্সিয়ালি শুনতে চাই আসলে, সিকোয়েন্সিয়ালি বলতে পারলে ভালো, তাই মুখস্থ একটু রাখতে পারো, এবং এটা মুখস্থ রাখা ভালো আসলে। হ্যাঁ, ওকে। এরপরে আসো যে এখন আমাদের খুব ইম্পর্টেন্ট দুইটা টপিক, একটা হচ্ছে বিএমডিসি আর একটা বিএম। সো বিএমডিসি মানে হচ্ছে যে আমরা, আচ্ছা এমবিবিএস মানে কি, ব্যাচেলর ইন মেডিসিন অ্যান্ড ব্যাচেলর ইন সার্জারি। তোমরা জানো যে এই এমবিবিএস ডিগ্রি যারা মানে নেয়, ওদের যে সার্টিফাইড করা, সার্টিফিকেশন দেওয়া বা সার্টিফিকেট দেওয়া, এটা কিন্তু বিএমডিসি থেকে দেয়। সো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, সো মেডিকেলে যারা পড়ে এবং ডেন্টালে যারা পড়ে ওদেরকে কিন্তু এখান থেকে দেওয়া হয়। এবং এটা হচ্ছে গিয়ে
এমবিবিএস ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটি থেকে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে, এটাকে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি এখন বলে, বা চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটি, এগুলা থেকে, বা সাস্ট বা শাহজালাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এই ডিগ্রিটা প্রোভাইড করা হয়। বাট রেজিস্ট্রেশন কিন্তু এই যে নিউলি পাস যে এমবিবিএস ডক্টরস যারা ইন্টার্নশিপ কমপ্লিট করে ওদেরকে যে পার্মানেন্ট একটা সার্টিফিকেশন দেওয়া, সেটা কিন্তু রেজিস্ট্রেশন দেওয়া, সেটা কিন্তু বিএমডিসি থেকে দেয়। এবং এমবিবিএস ডিগ্রি যেই নেয় সে একজন ডক্টর, সে একজন ভালো শিক্ষিত মানুষ, সে একজন নোবেল ট্রাস্টেড পার্সন সবার কাছে। বিএমডিসি মানে কি, বিএমডিসি কাকে বলে, এটা পরীক্ষা অনেক ইনভেরিবলি ধরবে যে বিএমডিসি ফুল ফর্মটা কি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এবং এটা মানে হচ্ছে, দেখো এটা স্ট্যাচুটরি, একটা কনস্টিটিউশনাল, একটা লিগাল, মানে এখানে তুমি বলতে পারো বিএমডিসি যে লিগাল বডি, হ্যাঁ, লিগাল বডি হু অ্যাডপ্টেড অ্যান ইথিক্যাল কোড। আচ্ছা, এখানে এখানে এই যে যে স্ট্যাচুটরি, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে কিছু সংবিধিবদ্ধ বা বলতে পারো যে বিধিবদ্ধ কিছু নিয়ম সংক্রান্ত একটা প্রতিষ্ঠান। ওভারঅল কথা এগুলা না বলে তুমি বলতে পারো একটা লিগাল বডি, যা যে হচ্ছে ইথিক্যাল কোড, বিভিন্ন কোড অ্যাডপ্ট করে ফর রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার্স অফ বাংলাদেশ। তো খুবই পরে, অর্থাৎ একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, তার জন্য নিয়ম কানুন, কি নিয়ম কানুন তার মেনে চলতে হবে, কি করলে তার রেজিস্ট্রেশন বাতিল হবে, তার কি কি বিষয়াদি মাথায় রাখা উচিত, এই সব কিছু তারা অ্যাডপ্ট করে বা এই জিনিসগুলো ঠিক করে, ইথিক্যাল কোড তারা বানায়। এবং বিএমডিসির এস্টাবলিশমেন্ট নিয়ে বেশ কিছু কথা আমাদের একটু জানতে হবে, যে এরা ফার্স্ট বাংলাদেশ মেডিকেল কাউন্সিল অ্যাক্ট এর আন্ডারে 1973 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার 2 বছর পরে এরা ফার্স্টে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে 1973-এর পরে এটা কি হয়, 1980-তে এটা বাতিল হয়, ঠিক আছে। এবং দেখা যায় যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট, মানে মেডিকেল ছিল আগে, কিন্তু সেটা ছিল বাংলাদেশের মেডিকেল কাউন্সিল অ্যাক্ট, 1973-এর আন্ডারে এটা হচ্ছে ফর্ম হয় বাংলাদেশ মেডিকেল কাউন্সিল, শুধু বিএমসি। বাট পরবর্তীতে সেটা 1980 সালের মানে এপ্রিল মাসের 9 তারিখে এরা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট পাস হয়, এবং এটাকে নাম দেওয়া হয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এবং এটার অফিস কোথায় এটা একটু জানা লাগবে, যে বিএমডিসির অফিস কোথায়, এরা হচ্ছে 203 শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, এটাকে আমরা সিয়াসি বিজয়নগরও বলি, এবং এটা ঢাকা 1000-এর মধ্যে পড়ছে বাংলাদেশের অবশ্যই। তাহলে এভাবে আমরা একটু লোকেশনটা মনে রাখবো। বিএমডিসির ফাংশন কি, এটা খুব ভালো করে আমাদের জানা লাগে, যে ফাংশন হচ্ছে কিছু একাডেমিক ফাংশন আছে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন আছে। একাডেমিক ফাংশন বলতে এই যে আমাদের কারিকুলামটা হয়, আমরা কি পড়াশোনা করব এমবিবিএস লেভেলে, আমাদের পড়াশোনার ধরন কেমন হবে, এক্সাম পদ্ধতি কেমন হবে, সো এই সব কিছু তারা ঠিক করে। অর্থাৎ কোর্স কারিকুলাম, সিলেবাস, আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এবং ডেন্টাল এডুকেশনের জন্য, এবং এই মেডিকেল আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল বা ডেন্টাল এডুকেশনের যাতে স্ট্যান্ডার্ডটা ঠিকঠাক থাকে ওয়ার্ল্ড ওয়াইডের সাথে মানে কম্পারিজনে, এটা মেনটেন করে রাখা। পাশাপাশি এরা কিন্তু পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এবং ডেন্টাল এডুকেশনের জন্য কিন্তু গাইডেন্স দেয় পাবলিক ইউনিভার্সিটিসগুলোকে। এবং এবং এই যে যে মানে অ্যাডমিশন অফ কোর্সেস অফ ট্রেনিং, এই যে আমাদের বিভিন্ন ট্রেনিং হয়, ধরো এফসিপিএস, এমডিএমএস, এইগুলার সাথেও কিন্তু এরা কিছুটা রোল প্লে করে। ওই জায়গায় হচ্ছে কি অ্যাডমিশনের জন্য যোগ্যতা, মানে ধরো ওই জায়গায় অ্যাডমিশনের জন্য তোমার কী লাগবে, তোমার হচ্ছে একটা বিবিএস সার্টিফিকেট লাগবে, সো ওই সার্টিফিকেটটা বিএমডিসি দিচ্ছে। সো ওইটাই যে গিভ রেজিস্ট্রেশন টু নিউলি পাস্ট বিবিএস অ্যান্ড বিডিএস ডক্টরস, এবং শুধু এদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়াই না, এরা যখন সার্টিফিকেটটা হোল্ড করতেছে, এরা থ্রু আউট দ্য লাইফ সেই সার্টিফিকেট দেওয়ার পরে এরা রেজিস্টার্ড হইলো বিএফডিসিতে, এবং এদের কিছু নিয়মকানুন বেড়ে চলতে হবে, এবং এই নিয়মকানুনগুলো সেট করবে কে, বিএফডিসি। এবং এরা এই যে যে মেডিকেল বা ডেন্টাল প্র্যাকটিশনার্স আছে, এদের কোয়ালিফিকেশনটাকে আলটিমেটলি রেকগনাইজ এরাই করতেছে, লোকাল বা দেশীয় যারা তাদের ক্ষেত্রে। এবং ফরেনদের মানে বিদেশ থেকে আসছে, ধরো বিদেশ থেকে আসছে এখন তাদের কোয়ালিফিকেশনস, তো তাদের ক্ষেত্রেও কিন্তু বিএফডিসিতে তাদের একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে তারপরে তাদের বিএফডিসিতে আবার রেজিস্ট্রেশন দেয়, তাদের ক্ষেত্রেও ফরেন মেডিকেল কোয়ালিফিকেশনসও তারা কিন্তু রেকগনাইজ করে।
এবং প্রফেশনাল ইরফেভাস কন্ডাক্টস, এটা যদি কেউ করে মানে কেউ উল্টাপাল্টা মানে প্রফেশনের মধ্যে থেকে সে উল্টাপাল্টা কিছু করছে, ইনফেমাস কন্ডাক্ট করছে, তখন সেক্ষেত্রে তাকে ওয়ার্ডিং নোটিশ দেওয়া বা তার রেজিস্ট্রেশন বাতিল করা, ইরেজার করা, বাতিল আইদার হইতে পারে টেম্পোরারি অথবা পার্মানেন্টলি তার রেজিস্ট্রেশন বাতিল করে দিছে, এগুলো করাও কিন্তু বিএফডিসি এর কাজ। সো এটা কিন্তু প্রশাসনিক কাজ। এবং ফলস টাইটেল যদি কেউ ইউজ করে, ঠিক আছে, মানে সে ডক্টর 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 ঠিক আছে, বাট ধরো মানে এফবিবিএস পাস করছে বাট এফসিপিএস করে নাই, বাট সে এফসিপিএস লাগাচ্ছে, সো এইগুলোও কিন্তু আমাদের বিএফডিসি দেখবে। বা হচ্ছে কেউ ডক্টর না বাট ডক্টর লাগাচ্ছে, তার ক্ষেত্রে অ্যাকশন বিএফডিসি দিতে পারবে। এবং এটাই আর কি যে রেজিস্টার্ড না বাট সে এটা ইউজ করতেছে। সো বিএফডিসির আরও ডিটেইল ফাংশন এখানে আছে। এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু পড়ে নিবা, বাট এই একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ আলাদা করে একটু বলবো, এবং বাকি ফাংশনগুলো তোমরা একটু দেখে নিলাম। এখন কম্পোজিশন অফ বিএফডিসি, এটা এটা একটু জানলে ভালো, যে কারণ বিএফডিসি কি দিয়ে তৈরি হচ্ছে। আমাদের ডিজিএইচএস মানে হেলথ ডিজি, যে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, হেলথ ডিজি যিনি, তো উই হেলথ ডিজি কিন্তু এটাতে থাকে। তা বাদে দেখা যায় ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড হেলথ ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, তো ডিরেক্টর অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, নার্সিং সার্ভিস, সেরকম অনেকগুলা মানুষ কিন্তু এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এবং এদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং অনারারি ট্রেজার, এরা কিভাবে ইলেক্টেড হয়, এই মেম্বার যারা থাকে, এই যে অনেকগুলা মেম্বারের কথা বললাম না, অনেকগুলা মেম্বার, ধরো এখানে 25 জনের নাম বলা আছে, তাহলে এদের মাধ্যমে এরাই ডিসাইড করে যে কে প্রেসিডেন্ট হবে, কে ভাইস প্রেসিডেন্ট হবে এবং কে অনারারি ট্রেজার হবে এই কাউন্সিলটার, ঠিক আছে। ওকে। এবং এদের www.vfdc.org.bd এটাতে গিয়ে কিন্তু কারেন্ট যারা আছে, প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্টকে, এই জিনিসগুলো কিন্তু জানা যাবে। এবং এটার বিভিন্ন কমিটি থাকে, ঠিক আছে। মেইনলি 3টা কমিটি থাকে, মানে এক বিএমডিসির আন্ডারে 3টা কমিটি আছে। একটা এক্সিকিউটিভ কমিটি, একটা স্ট্যান্ডিং রেকগনিশন কমিটি, একটা ডিসিপ্লিনারি কমিটি। ডিসিপ্লিনারি কমিটি মানে হচ্ছে ওই যে উল্টাপাল্টা কিছু করলে ধরো প্রফেশনাল ইনফরমেন্স একটা কন্ডাক্ট করা হলো, তাহলে 5 মেম্বারের একটা কমিটি থাকে, এবং সেই কমিটির চেয়ারম্যান, একটা চেয়ারম্যান থাকবে, এবং এই কাউন্সিল থেকে এটা ডিসাইড করা হয় যে ডিসিপ্লিনারি কমিটি কারা থাকবে, ঠিক আছে। এবং সাধারণত এটার পরে কোনো একটা ডক্টর সম্পর্কে যদি কোনো কমপ্লেইন আসে, ধরো প্রফেশনাল নেগলিজেন্সের বা মিসকন্ডাক্টের, তাহলে তার মানে তার বিচার করার জন্য মেনলি ডিসিপ্লিনারি কমিটি থাকে। আর স্ট্যান্ডিং রেকগনিশন যে কমিটি, সেটাতেও 5 মেম্বার থাকে, এবং এটারও একটা চেয়ারম্যান থাকে, এবং এরাও হচ্ছে কাউন্সিল থেকেই ইলেক্টেড হয়। আর এক্সিকিউটিভ কমিটি যেটা, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স বা আদার রিলেটেড ম্যাটার্স দেখার জন্য, এবং এটা ওই যে প্রেসিডেন্ট থাকে একটা, ভাইস প্রেসিডেন্ট এবং 5 মেম্বার্স অফ দ্য কাউন্সিল থেকে এই কমিটিটা গঠন হয়। তারপরে তুমি জানলে এখানে 3টা কমিটি থাকে, এক্সিকিউটিভ, স্ট্যান্ডিং রেকগনিশন কমিটি আর ডিসিপ্লিনারি কমিটি। ওকে, এখন আসো যে বিএফডিসি রেজিস্ট্রেশন যদি মানে কারো নিতে হয়, তাহলে কি কি লাগবে। ফার্স্ট কথা, তার এবিবিএস সার্টিফিকেট লাগবে, সে এবিবিএস পাস করছে, এবং পাশাপাশি এটা একটা ফটোকপিও লাগবে, এবং তার ইন্টার্নশিপ যে কমপ্লিট করছে 1 বছরে, সেটা একটা ট্রেনিং সার্টিফিকেট লাগবে। কারণ ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে সব স্যারদের মানে কি বলে যে ইন্টার্নশিপ যে কমপ্লিট করছে ওটা স্যারদের, উই মেডিকেল কলেজের স্যারদের সার্টিফিকেশন লাগে যাচ্ছে ওই ইন্টার্নশিপ কমপ্লিট করছে, এবং সেটা ফটোকপিও লাগবে। এবং প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট টু বি সারেন্ডার। এটা মানে কি, প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে কি, মানে সে যখন ইন্টার্নশিপ করতে থাকে তখন তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, মানে একটা টেম্পোরারি একটা সার্টিফিকেট, যেটা মানে সে প্র্যাকটিস করে ইন্টার্নশিপে, বা সে ডক্টর হিসেবে সে ডক্টর ইউজই করতে পারে, রাইট। তো 1 বছর যে সে ইন্টার্নশিপ করলো, ওইটা একটা প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়, তো ওইটাও কিন্তু সাবমিট করতে হবে। এবং একটা রেজিস্ট্রেশন ফি কিন্তু দিতে হবে, এবং সেটা ব্যাক ড্রাফট, পি অর্ডার এগুলোর মাধ্যমে দিতে হবে বিএফডিসিতে। এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে, মানে অ্যাটেস্টেড অবস্থায় বা সত্যায়িত অবস্থায়। এবং সত্যায়িত কার দ্বারা করতে হবে, প্রিন্সিপাল, মানে ওই মেডিকেল কলেজের যেই মেডিকেল কলেজ থেকে সে পাস করছে তার দ্বারা সত্যায়িত হইতে হবে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আচ্ছা, এখন ধরো একটা ডক্টর কখন তার সার্টিফিকেটটা, সে যে ডক্টরি পাস করছে সেটা রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট, মানে রেজিস্টার্ড যে বিএফডিসি, কখন সেটা মুছে যাবে, বা সেটা আর কাজ সেই রেজিস্ট্রেশনটা আর কার্যকর থাকবে না। আচ্ছা, এক হইতে পারে যে ওই প্র্যাকটিশনারটা মরে গেছে, এখন তার রেজিস্ট্রেশন বাতিল, বা রেজিস্ট্রেশন দিয়ে কী হবে এখন। অথবা
অথবা ধরো সে ভুলভালভাবে মানে প্ররোচনা করে বা উল্টাপাল্টা কোনো একটা ওয়ে অবলম্বন করে সে হচ্ছে রেজিস্ট্রেশন করাইছিল, তো সেটা যদি ধরা পড়ে সেটা সাথে সাথে বাতিল হয়ে যাবে। অথবা সে কোনো প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট করছে এবং যেটা খুবই সিরিয়াস, ফলে পারমানেন্টলি সেটা হচ্ছে ইরেজ করে দেওয়া হয়েছে। অথবা ধরো একটা রেজিস্ট্রেশনে তার যে লোকেশনটা দেওয়া হয়েছিল সেই লোকেশনে অনেক দিন ধরে সে ট্রেসেবল না বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে আহ, সে তাকে ইরেজ করা হইতে পারে। তো এরকম বেশ কিছু রিজন আছে, এটা পরীক্ষায় ধরে যে কখন কখন একজন মানে রেজিস্ট্রেশন বাতিল হইতে পারে, কখন কখন একটা মানুষের, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে জুডিশিয়াল প্রসিডিংস, যখন কখন একটা ডক্টরের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হবে, যখন ওই ডক্টর সম্পর্কে কোনো একটা রিটেন কমপ্লেন পাওয়া যাবে, ওই যে সে একটা প্রফেশনাল মিসবিহেভ কন্ডাক্ট করছে বা প্রফেশনাল মিসকন্ডাক্ট করছে এবং সেটা বিএফডিসিতে একটা রিটেন কমপ্লেন লস করা হয়েছে এবং ওই মেডিকেল বা ডেন্টাল প্র্যাকটিশনারটা পরবর্তীতে পরবর্তীতে ওই প্র্যাকটিশনারটা কোর্ট অফ ল দ্বারা মানে মানে দেখো এখানে দুইটা কথা আছে। একটা হচ্ছে আহ, আচ্ছা দেখো কখন কখন বিএমডিসি ওই যে ডিসিপ্লিনারি যে কমিটি আছে, আহ, তারা হচ্ছে এই বিষয়গুলা নিয়ে ভাববে বা একটা ডক্টর তার বিরুদ্ধে কমপ্লেইন আসবে বা জুডিশিয়াল প্রসিডিংসগুলা বিএমডিসি স্টার্ট করবে যখন একটা মানুষ সম্পর্কে কোনো একটা রিটেন কমপ্লেন বিএমডিসি রিসিভ করবে যে এই মানুষটা এই উল্টাপাল্টা কাজটা করছে এই ডক্টরটা। তো তখন ওই বিএমডিসি চিন্তা করবে আচ্ছা আমরা ওর যে রেজিস্ট্রেশনটা আছে সেটা বাতিল করব নাকি কি করব না কি করব এই জিনিসগুলা। অথবা একটা প্র্যাকটিশনার সে কোনো একটা উল্টাপাল্টা কাজ করছে এবং তার মানে কোর্ট, যেটা কোর্ট নর্মাল যে একটা কোর্ট আছে ল, কোর্ট অফ ল, এরা হচ্ছে কি করছে এই মানুষটাকে আসামি সাব্যস্ত করছে এবং আসামি সাব্যস্ত করে তার বিরুদ্ধে হচ্ছে গিয়ে তাকে একটা সাজা দিচ্ছে। তো যখন এই কাজটা করতেছে ওই মানুষটা সোসাইটিতে যখন বসবাস করছে মানে ওই ডক্টরটা, তখন সে উল্টাপাল্টা কিছু একটা কাজ করছে, মেজর কোনো একটা কাজ করছে এবং সেটার কোর্ট হচ্ছে তার বিচার করছে এবং সেটাও কিন্তু বিএমডিসি নজরে রাখবে। এবং বিএমডিসি কারণ ডক্টর হিসেবে উল্টাপাল্টা কাজ যেটা সমাজ বহির্ভূত এই কাজগুলো কিন্তু করা যাবে না। সো এই জিনিসটাও কিন্তু প্রাইমা ফেসি নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে অ্যাট ফার্স্ট গ্লান্স হচ্ছে বিএমডিসি এটাকে প্রফেশনাল মিসকন্ডাক্ট হিসেবেই ধরে নিবে যদি এরকম কোর্ট একটা ডক্টরকে এভাবে কনভিক্ট হিসেবে বা আসামি হিসেবে চিহ্নিত করে। এবং শিওমোটো মানে হচ্ছে একটা ডক্টর এমন একটা কাজ করছে যেই কাজটা মানে যেই কাজটার জন্য আর মানে কোনো কমপ্লেইনের দরকার নাই, দেখেই বোঝা যাচ্ছে যে সে একেবারে গ্রস একটা উল্টাপাল্টা কাজ করছে। সো এই ক্ষেত্রেও কিন্তু বিএমডিসি তার ক্ষেত্রে মানে প্রসিডিংস করতে পারে, জুডিশিয়াল প্রসিডিংস বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। খুব ইম্পর্টেন্ট। এখন কিভাবে কিভাবে আসলে এই প্রসিজারটা হয়, কিভাবে এই ডিসিপ্লিনারি কমিটি কাজ করে, শুরুতে রেজিস্টার মানে যে কমপ্লেনটা আসছে ওই পার্সনটার মানে কিভাবে আসতে পারে, এইভাবে এই পার্সনটা মানে কনভিক্টেড হইতে পারে। তো তারপরে রেজিস্টার যে কাউন্সিলের মানে বিএফডিসির যে রেজিস্টার, উনি হচ্ছে এই কমপ্লেনটা প্রেসিডেন্টকে সাবমিট করে এবং পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটি এটা এটা ওই জায়গায় যায় এবং তারা কমপ্লেনটাকে দেখে, ফার্দার ইনভেস্টিগেশন করে এবং লিগ্যাল অ্যাডভাইস দেয়, নিজেদের মধ্যে আলোচনা করে। যদি অ্যাট ফার্স্ট গ্লান্স তারা কোনো কিছু তারা মনে করে যে না এটা উল্টাপাল্টা কিছু হয় নাই, ঠিক আছে, তাহলে যে কমপ্লেনটা করছিল তাকে জানানো হয় যে না এটা আমাদের কাছে উল্টাপাল্টা কিছু মনে হচ্ছে না, ঠিক আছে। যদি না তাদের কাছে উল্টাপাল্টা কিছু মনে হয়েছে, একটা ইনকোয়ারি করা লাগবে, তাহলে যে প্র্যাকটিশনার আছে তাকে ডাকা হয়, তাকে একটা নোটিশ পাঠানো হয়, ঠিক আছে, এবং তাকে বলা হয় যে আপনি এই কাজের জন্য এটার জন্য আপনার হচ্ছে ডাকা হয়েছে বিএমডিসিতে এবং তার এই যে তার বিরুদ্ধে যে একটা চার্জ আনা হয়েছে সেই চার্জের আনসার তাকে দিতে বলা হয়, মানে একটা শোকজ দেওয়া হয় এবং একটা পার্টিকুলার ডেতে ওই কাউন্সিলে তাকে আসতে বলা হয় এবং যে কমপ্লেনটা করছিল তাকেও তারও কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে। এরপরে আসো যে ইভিডেন্স পাওয়া হইলো, সবকিছু উপস্থাপন করা হইলো, এরপরে ভোট নেওয়া হয়, মানে সবকিছু শুনানির পরে ওখানে একটা ভোট নেওয়া হয়, কাউন্সিলের যারা ডিসিপ্লিনারি কমিটিতে যারা আছে, ভোট নেওয়ার পরে যদি দেখা যায় যে যারা ওই কমিটিতে আছে
তারা মেজরিটি ভোট দিছে যে হ্যাঁ এই পার্সনটা বা এই ডক্টরটা দোষী, তাহলে আবারও ভোট হবে। এবার ভোট হবে যে দোষী কিনা এটা তো ডিসাইডেড হয়ে গেছে ভোটের মাধ্যমে। এখন ভোট হবে যে এই যে পার্সনটা দোষটা করছে, এখন তার যে রেজিস্ট্রেশন, এটা কি মানে পার্মানেন্টলি রিমুভ করে ইরেজ করে দিব, নাকি হচ্ছে তাকে ওয়ার্ন করব যে আপনি যদি ফার্দার এরকম করেন তাহলে কিন্তু আপনারটা বাতিল হবে। সো ওয়ার্নিং দিব নাকি ইরেজ করে দিব, ঠিক আছে। এবং যদি ইনকেস মানে তার রেজিস্ট্রেশনটা ডিলেট করে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই ওয়াইডলি পাবলিশ করতে হবে, সবাইকে জানাইতে হবে, সেটা প্রেসে, সংবাদ মাধ্যমে জানাইতে হবে। এই কারণে, কারণ সে যাতে আর প্র্যাকটিস না করতে পারে, সে যাতে আর ডক্টর হিসেবে নিজেকে মানে পরিচয় না দিতে পারে, সেটা ইম্পর্টেন্ট একটা কথা। এরপর আসো আমরা মোটামুটি বিএমডিসি নিয়ে জেনে গেছি। এরপরে আমরা জানবো যেটা বাংলাদেশ মেডিকেল বিএমএ, যেটাকে আমরা বলি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। তো এটা নিয়ে আমাদের একটু জানতে হবে। এটার একটা হিস্ট্রি আছে, এটা একটু পড়ে নিতে পারো। বাট বিএমএ কোথাও অবস্থিত? বিএমএ ভবন হচ্ছে তোপখানা রোড, ঢাকা 1000। এটাও ঢাকা 1000ই, 15/2 তোপখানা রোড, ঢাকা 1000 এই জায়গায় অবস্থিত। সো ইতিহাসটা চাইলে একটু পড়ে নিতে পারো। ওকে, এরপর আসো যে বিএমএ মানে কি। বিএমএ মানে হচ্ছে একটা নন গভর্নমেন্ট, এটা কিন্তু গভর্নমেন্ট একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এবং যারা মেডিকেল প্র্যাকটিশনার থাকে তাদের জন্য একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে বিএমএর কাজটা কি? বিএমএর কাজ হচ্ছে ডক্টর যারা, ধরো ডক্টরদের উপরে কোনো একটা, ডক্টরদের কোনো একটা রাইট, একটা অধিকার তারা চায়, ডক্টরটা কোনো একটা অধিকার চাচ্ছে বা কোনো একটা ডক্টরের উপর নির্যাতন করা হয়েছে, তখন এই ডক্টরের রাইট অধিকার আদায়ে যে আন্দোলন করা, এটা কিন্তু এই বিএমএ করে। সো তার মানে কি যে ডক্টরদের রাইটস প্রিভিলেজ এগুলো এস্টাবলিশমেন্টে, মানে রেজিস্টার্ড মেডিকেল যারা প্র্যাকটিশনার আছে এগুলো এস্টাবলিশমেন্টে বিএমএটা কাজ করে। এবং বিএমএ আর বিএমডিসির মধ্যে পার্থক্য কি তাহলে? বিএমডিসি হচ্ছে একটা গভর্নমেন্ট লিগাল বডি, আর বিএমএ মানে হচ্ছে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আর বিএমডিসি কিছু মেম্বার, মানে মেম্বারের মধ্যে কিছু আছে নমিনেটেড হয়, কিছু আছে ইলেক্টেড হয়, ঠিক আছে। সো ইলেক্টেড আর নমিনেটেড এদের মধ্যে পার্থক্য কি? ইলেক্টেড মানে হচ্ছে ইলেকশন করে আমরা এই মেম্বারগুলোকে ঠিক করি ইলেকশনের মাধ্যমে, মানে ভোটাভুটির মাধ্যমে। আর নমিনেটেড মানে আমরা কিন্তু কোনো ভোটাভুটি করতেছি না, আমরা নিজেরাই ঠিক করতেছি যে কে হবে, ঠিক আছে। সো এটা নমিনেটেড, তার মানে কিছু মেম্বার কীভাবে নমিনেট করা হয়, আবার কিছু মেম্বার ইলেক্ট করা হয়। আর বিএমএতে সব মেম্বারই ইলেকশনের মাধ্যমে হয়। আর বিএমডিসিতে ভোটিং রাইট হচ্ছে সব রেজিস্ট্রেশন, মানে সব রেজিস্টার্ড ডক্টরস এর ভোটিং রাইট আছে বিএমডিসিতে। কিন্তু বিএমএর ক্ষেত্রে শুধুমাত্র যারা বিএমএর মেম্বার তারাই শুধু ভোট দিতে পারবে। আর বিএমডিসি এর যে মেয়াদ সেটা 5 বছর, মানে একটা কমিটি হইলো বা যে জিনিসগুলো এর 5 বছর মেয়াদ বিএমডিসির। বাট বিএমএ কিন্তু কিছুদিন পরপরই দেখা যায় যে এদের কমিটি চেঞ্জ হবে, বা বিএমএর যে মেয়াদ সেটা 2 বছর পর পর। ওকে, আর বিএমডিসির ফাংশন কি? এরা ইথিক্যাল কোড ফর, মানে একটা ইথিক্যাল কোড ফর রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বাংলাদেশ এরা ঠিক করে। আরও অনেক কাজ আছে, আমরা কিছু একাডেমিক, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ দেখছি। আর বিএমএ হচ্ছে এরা রাইটস অ্যান্ড প্রিভিলেজ অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার এটা এস্টাবলিশ করার ট্রাই করে। ওকে, তাহলে এই কয়েকটা পয়েন্টস আমরা একটু ভালো করে গ্রাস্প করলাম। এরপর আসলে ডক্টর আর পেশেন্ট রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলবো। যে তার আগে একটা আইডিয়াল ডক্টরের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত এটা তোমাদের একটু পড়ে নিতে হবে। সহজ জিনিস যে আচ্ছা সে হচ্ছে খুবই আপরাইট থাকতে হবে, মানে মানে একেবারে নেতাই পড়ছে এরকম না, মানে তাকে একটু মেরুদণ্ড সোজা করে থাকতে হবে। এবং তার হচ্ছে আর্ট অফ হিলিং, মানে একটা মানুষের সে যে রোগ হিল করবে, রোগ হিল করতে সে কাজ করবে, সো এই সম্পর্কে সে ভালো একটা আইডিয়া থাকতে হবে। তার ক্যারেক্টার ঠিকঠাক থাকতে হবে, সে মডেস্ট, ভদ্র ভদ্র থাকতে হবে এবং ধৈর্যশীল থাকতে হবে। ডক্টর প্যাশেন্ট হয়ে যাবে এমন না, মানে প্যাশেন্ট মানে ধৈর্যশীল, এবং অবশ্যই দ্রুত, মানে দ্রুত মানে সে তৎপর হইতে হবে এরকম আর কি। এবং সিককে যখন কেয়ার করবে অবশ্যই খুবই ধৈর্যশীলতার সাথে সুন্দর করে ডিল করবে। এবং অবশ্যই মেডিকেল ইথিক্সের কোডগুলো সে ফলো করবে, এবং আরও যে বিষয়গুলো আছে এগুলো একটু পড়ে নিতে হবে। এবং এটা তো আমরা দেখলাম যে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা ডক্টরের কিছু রাইটস প্রিভিলেজ আছে, সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে।
যে তার মেডিসিন প্র্যাকটিস করার রাইট আছে, সে যেহেতু ডক্টর অবশ্যই মেডিসিন প্র্যাকটিস করবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, তার কিন্তু পেশেন্ট চুজ করার রাইটও আছে। অর্থাৎ আমি একটা পেশেন্ট ধরো আমার কাছে আসলো, এখন সে খুবই উল্টাপাল্টা বিহেভ করতেছে, এখন আমি তাকে ট্রিটমেন্ট দিব না, এটা কিন্তু আমার রাইট। আমি যদি বলি আমি আপনাকে ট্রিটমেন্ট দিব না, ব্যাস আমি দিব না, দ্যাটস ইট। ডক্টরের এই রাইটটা কিন্তু আছে। আমার অনেক সময় দেখবা ডক্টররা বলে না যে আমি মানে ধরো অনেক সময় হয় না যে ন্যাশনালি একটা ঝামেলা হয়েছে, তো ডক্টর বললো যে আমরা এই প্রফেশনের মানুষকে ট্রিটমেন্ট দিব না, এরকম অনেক সময় হয়, কিন্তু সেটা রাগে বলে আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে যে ডক্টর পেশেন্ট চুজ করতে পারে যে আমি এদের ট্রিটমেন্ট দেবো, এদের দিব না। বাট ডক্টর নর্মালি সবারই ট্রিটমেন্ট দেয় আলটিমেটলি। এবং সে মেডিসিন লিখতে পারবে, মেডিসিন প্রেসক্রাইব করতে পারবে, এবং তার যে টাইটেল ডিসক্রিপশন নামের সাথে সেগুলো অ্যাড করতে পারবে। আহ, এবং এবং পেশেন্টকে যদি কোনো ধরো কোনো ডেঞ্জারাস যে ড্রাগসগুলো আছে সেগুলো যদি দরকার হয় পেশেন্টকে দিতে পারবে, সে রাইট আছে তার। আহ, যেটা একটা পেশেন্ট ধরো ফার্মেসিতে যায় বললো আমার এই ড্রাগ দেন, এটা কিন্তু সে নিতে পারবে না যদি না ডক্টর প্রেসক্রাইব করে, এরকম একটা বিষয়। এবং অবশ্যই তার ফিস, তার ইচ্ছা মতো তার ফিস সে ঠিক করতে পারবে, এবং সে লোকাল, পাবলিক, প্রাইভেট হসপিটালসে সে বসতে পারবে। হ্যাঁ, সে মেডিকেল সার্টিফিকেট দিতে পারবে, ইনজুরি সার্টিফিকেট যেগুলা বা ডেথ সার্টিফিকেট, সব সার্টিফিকেট সে দিতে পারবে। এবং সে কোর্টে কিন্তু এক্সপার্ট হিসেবে, মেডিকেল এক্সপার্ট হিসেবে ইভিডেন্স দিতে পারবে। তো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা জানবো। এবং মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করা, এমটিপি, সেটা করতে পারবে। যেখানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা এমটিপি কিছু ইন্ডিকেশন আছে যে একটা মা, তার জীবন বাঁচানো আমাদের জন্য ইম্পর্টেন্ট, তার বাচ্চা পেটে ওইটা আমরা বের করে নিয়ে আসবো, সো ওইটাকে বলে মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি। এবং অবশ্যই ডেড বডি থেকে অর্গান রিমুভ করা, ট্রান্সপ্লান্টেশন পারপাসে সেটাও করতে পারবে, যে একজনের বডি থেকে একটা অর্গান আরেকজনের বডিতে দিবে ডেড বডি থেকে, তো সেটাও সে করতে পারবে। সেরকম অনেকগুলো রাইট একটা ডক্টরের থাকে। এখন আসো যে একটা মেডিকেল প্র্যাকটিশনার কিছু আছে কম্পালসরি ডিউটি, কিছু আছে ভলেন্টারি ডিউটি। এটা পরীক্ষা ইনভেরিয়েবলি ধরবে যে ডক্টরের কি কি ডিউটি আছে, একটা কম্পালসরি বা যেটা বাধ্যতামূলক, আর কিছু আছে ভলেন্টারি। তো কম্পালসরির মধ্যে যেমন অবশ্যই যদি বার্থ সম্পর্কে, ডেথ সম্পর্কে, ইনফেকশাস ডিজিজ সম্পর্কে, ফুড পয়জনিং সম্পর্কে জানানো মানুষকে, এটা একটা মানে নোটিফিকেশন একটা ডিউটি আছে। এবং রেসপন্সিবিলিটি বলতে ইমার্জেন্সি মিলিটারি সার্ভিসে অ্যাক্সিডেন্ট কেসগুলোতে অ্যাটেন্ড করা, তারপর হচ্ছে হোমিসাইডাল বা পয়জনিং কেসে যেগুলো সাসপিশিয়াস ওইগুলাতে পুলিশকে জানানো বা ল এনফোর্স ম্যাজিস্ট্রেটকে জানানো, এই জিনিসগুলো করা। এবং প্রিভিলেজ কমিউনিকেশন নামে একটা টার্ম আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট যেটা প্রিভিলেজ কমিউনিকেশন আন্ডারে পড়ে ওইগুলাতে রিপোর্ট করা, তারপর আনন্যাচারাল ডেথ সম্পর্কে রিপোর্ট করা, এগুলো কিছু কম্পালসরি। আর ভলেন্টারি রেসপন্সিবিলিটি হচ্ছে পেশেন্টের উপরে সে তার রেসপন্সিবিলিটি অবশ্যই আছে, বাট সেটা তার নিজের ইচ্ছা। দেখবে যে যারা ভালো আইডিয়াল ডক্টর তারা অবশ্যই পেশেন্টের উপরে যথেষ্ট রেসপন্সিবল। এবং মেডিকেল এক্সামিনেশন করা, অপারেশন করা, সার্টিফিকেট ইস্যু করা, তারপরে মেডিকো লিগাল এক্সামিনেশন সার্টিফিকেট দেওয়া, পোস্টমর্টেম করা, মানে অটোপসি করা, এগুলো করবে কিনা সেটা তার নিজের ইচ্ছা। ওকে। এবং দেখো এই যে আমরা বলছি না যে আলটিমেটলি মেডিকেল ইথিক্স মানে কি, পেশেন্টের প্রতি তার কিছু মানে পেশেন্টের সাথে রিলেশনশিপ বা পেশেন্টের সাথে কিভাবে বিহেভ করবে, বা তার কলিগসের সাথে কিভাবে, এবং স্টেটের প্রতি কিভাবে বিহেভ করবে। তো এই জিনিসগুলো আমি একটু দেখে দিব যে কার সাথে কিরকম বিহেভ করা উচিত। অবশ্যই কলিগের সাথে সবসময় হেল্প করতে হবে, কখনো ক্রিটিসাইজ করা যাবে না, দুর্দাম করা যাবে না। এবং যদি দরকার হয় আবার কলিগ আবার থেকে একটা বিষয় ভালো জানতে পারে, সে হয়তো বা কিডনি স্পেশালিস্ট, আমি তার কাছ থেকে কিডনি সম্পর্কে কোনো আইডিয়া দিলাম, তো কনসালটেশন লাগলে সেটা দিব। এবং মনে রাখতে হবে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাটার যে আমি অবশ্যই আবার একটা কলিগের কাছ থেকে সে আমার কাছে, কারণ একটা ডক্টর আর একটা ডক্টরের হেল্প দরকার হতে পারে, যে সে অসুস্থ, একটা ডক্টর অসুস্থ এখন সে আরেকটা ডক্টরকে দেখাইতে আসছে, বা একটা ডক্টর অসুস্থ তার ফ্যামিলিকেও আমার কাছে দেখাইতে আসছে। সো আমি কিন্তু তার কাছ থেকে ফি দিব না, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাটার। ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে। কখনো ফি দেওয়ার দরকার নেই, কারণ মেডিকেল পার্সনদের মধ্যে কেন দেওয়া হবে, এটা কিন্তু অনেক সময় হয়। যেমন ধরো আমি যদি ডক্টর দেখাইতে যাই, এরকম অনেক সময় হয়েছে, আমি যখন লাইক স্টুডেন্ট অবস্থায় ডক্টর দেখাচ্ছি, তখন কিন্তু আবার স্যাররা আমার কাছ থেকে কিন্তু ফি দেয় না, কারণ আমি এই প্রফেশনের মধ্যেই তো আছি। এবং অবশ্যই কোনো অথরিটি বা মানে কোনো একটা ডিজিজ সম্পর্কে অথরিটিকে জানানো, বা ওই যে বিভিন্ন আনন্যাচারাল ডেথ সম্পর্কে অথরিটিকে জানানো, তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কিন্তু স্টেটের প্রতি দায়িত্ব। এবং জেনেভা ডিক্লারেশন ফলো করা, এটা স্টেটের প্রতি একটা দায়িত্ব। এবং পেশেন্টের উপর কি দায়িত্ব সেটা আমরা বলছি যে পেশেন্টের সাথে কিভাবে বিহেভ করা উচিত।
ওকে, এখন আসো যে পিপল বা কমিউনিটির উপর পেশেন্টের কি দায়িত্ব, যে ফ্রি মেডিকেল সার্ভিস মাঝে মধ্যে দেওয়া, বা হচ্ছে ব্যাটারাল চাইল্ড কেয়ার হেলথ প্রোভাইড করা, ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে মানুষকে আইডিয়া দেওয়া, বার্থডে সম্পর্কে মানুষকে আইডিয়া দেওয়া, কোনো ইনফেকশাস ডিজিজ ছড়াই গেছে এই সম্পর্কে মানুষকে জানানো, ইপিডেমিক, ইপিডেমিক মানে ধরো একটা ডিজিজ, বা ধরো ফর এক্সাম্পল ডেঙ্গু, ডেঙ্গু ডিজিজটা অনেক বড় পরিসরে ছড়াই গেছে এবং সেটা একটা এলাকার মধ্যে নাই, অনেক আশেপাশে অনেক এলাকায় ছড়াই গেছে। সো ওই টাইমে হচ্ছে আমাদের মানুষকে জানাইতে হবে যে আপনাদের বর্ষা থেকে বেঁচে থাকেন, এখন ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি, বা হচ্ছে ধরো করোনা ভাইরাস যেমন যেমন ছড়াইছিল এপিডেমিক আকারে। আহ, তো ওই জিনিসটা সম্পর্কে মানুষকে জানানো, কারণ যদি না জানানো হয় তাহলে এই জিনিসটা ছড়াবে অনেক বেশি। ওকে, এবং এই জিনিসগুলো সোসাইটির প্রতি একটা দায়িত্ব আর কি। ইমার্জেন্সি টাইমে ডক্টরের কোনো পেশেন্ট ডিফিউজ করা উচিত না, এবং অ্যাটলিস্ট ফার্স্ট এইড বা লাইফ সেভিং ট্রিটমেন্টটা দিয়ে দেওয়া উচিত। ওকে, এরপরে আসো যে এখানে অনেকগুলো কথাই আছে, আমাদের এত কিছু দরকার তো ওইভাবে নাই। আমাদের মেইনলি এখানে লাগবে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তো প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট হচ্ছে এরই কন্ডাক্ট যেটা ডক্টর, আচ্ছা দেখো এখানে ডেফিনেশনটা বুঝে বুঝে পড়া লাগবে, খুবই ইম্পর্টেন্ট, আই রিপিট। দেখো প্রফেশনাল ইনফর্মাল কন্ডাক্ট মানে একটা কন্ডাক্ট বা একটা ব্যবহার বা একটা বিহেভিয়ার যেটা একটা ডক্টর করছে, যেটাকে ডিসগ্রেসফুল অর ডিসঅর্ডারেবল, ঠিক আছে, বলা হয়েছে বা এটা হিসেবে বলা যায়। এবং এটা কে বলবে, ধরো মানে প্রফেশনাল ম্যান অফ গুড রিপিউট অ্যান্ড কম্পিটেন্স, মানে একটা, ধরো একটা মানুষ উল্টাপাল্টা কিছু করছে, এখন একজন মানুষ যার ভালো সম্মান আছে, ভালো যোগ্যতা আছে, সে এটাকে, এটা তার জন্য ডিসগ্রেসফুল বা ডিসঅনারেবল, মানে সে এটা সেটা বলতেছে যে এই মানুষটা যে কাজটা করছে সেই কাজটা ডিসগ্রেসফুল এবং ডিসঅনারেবল, মানে এটা করার একদমই ঠিক হয়নি, বা এটা উল্টাপাল্টা কাজ। সো একটা সম্মানিত মানুষ বা একটা কম্পিটেন্ট বা একটা যোগ্য মানুষের কাছে তার কম্প্যারিজনে সে অনেক উল্টাপাল্টা কাজ একটা করছে, ঠিক আছে, এবং তার প্রফেশনাল যে রাইট সেটা সে ভায়োলেট করছে, তার প্রফেশনালিজম সে মানে ডিস্ট্রাক্ট করে ফেলছে, মানে ডিসরিগার্ড করে ফেলছে। আচ্ছা এখন আসো যে আমরা কি কি কাজ হইতে পারে, যেমন ধরো সে অ্যাডাল্ট্রি করছে, অ্যাডাল্ট্রি করছে, মানে অ্যাডাল্ট্রি কিভাবে করছে, সে ধরো তার কাছে একটা পেশেন্ট আসছে, এখন পেশেন্ট আসছে, অ্যাডাল্ট্রি বাড়ি কি এটা আমাদের ফার্স্ট একটু জানতে হবে, যে সে বিবাহিত, এবং বিবাহিত থাকার পরে সে হচ্ছে আরেকটা, মানে একটা পুরুষ ফর এক্সাম্পল, সে হচ্ছে আরেকটা মহিলার সাথে হয়তো বা মানে সেক্সুয়াল রিলেশনশিপ করছে, মানে দেখো অ্যাডাল্টি ইজ ভলেন্টারি সেক্সুয়াল ইন্টারকোর্স বিটুইন আ ম্যারিড পার্সন অ্যান্ড এ পার্সন ম্যারিড অর নট হইতে পারে, বাট নিজের হাজবেন্ড, মানে বাট নিজের ওয়াইফ না, মানে বিষয়টা এরকম, ধরো একটা পুরুষের দিয়ে আমি উদাহরণ দিই, যে নিজের ওয়াইফ না, সে একটা পেশেন্ট ধরো ফর এক্সাম্পল, সে ওই মহিলাটা বিবাহিত হইতে পারে বা বিবাহিত নাও হইতে পারে, বাট আমি পুরুষ হয়ে বিবাহিত হয়ে আমি ডক্টর, আমি কি করলাম, ওই মহিলা আমার পেশেন্ট এবং আমি ওই সুযোগ দিয়ে আমি তার সাথে এরকম উল্টাপাল্টা করলাম, এটা কিন্তু একটা প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। তা আমাদের অ্যাডভার্টাইজিং, এই টার্মগুলো ইম্পর্টেন্ট। অ্যাডভার্টাইজিং মানে কি জানো, অ্যাডভার্টাইজিং মানে মানে অনেক বেশি অ্যাডভার্টাইজ করা হচ্ছে, মানে তুমি তোমার, আসলে আমরা কি করি, আমাদের ডক্টরদের দেখবে একটা বৈশিষ্ট্য কি, অনেক বেশি অ্যাডভার্টাইজ করা, যে মানে নিজের সম্পর্কে বা নিজে এই জায়গায় বসি ওই জায়গায় বসি, বা এগুলো করা যাবে সমস্যা নেই, বাট অনেক বেশি ইলিগালভাবে অ্যাডভার্টাইজমেন্ট যদি করা হয় সেটা কিন্তু অবশ্যই ইনফেমাস কন্ডাক্টের মধ্যে পড়বে। অ্যাসোসিয়েশন নামে একটা টার্ম আছে, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যে একটা ডক্টর ধরো যারা ড্রাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো তাদের সাথে জড়ায় উল্টাপাল্টা কাজ করতেছে, মানে উল্টাপাল্টা ড্রাগ লিখতেছে, যে ড্রাগগুলো মানুষের জন্য সেফ না বা স্বাস্থ্যকর না, সো এরকম একটা, মানে তাদের কাছ থেকে ঘুষ খাচ্ছে, এরকম একটা বিষয়, বা আহ, একটা পেশেন্ট বা মেম্বার অফ পেশেন্ট ফ্যামিলির সাথে জড়িত হয়ে উল্টাপাল্টা কাজ করতেছে। অ্যাসোসিয়েশন মানে কারো একটার সাথে যুক্ত হয়ে বা কোনো একটা আনকোয়ালিফাইড পার্সনের সাথে যুক্ত হয়ে, যাদের সাথে যুক্ত হয়ে উল্টাপাল্টা কাজ করতেছে, এটা মানে অ্যাসোসিয়েশন। অ্যাবর্শন, যদি একটা ডক্টর মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি তো করতে পারবে, বাট যদি অ্যাবর্শন করে, যেটাকে আমরা বলি আনলফুল অ্যাবর্শন, তাহলে সেটাও কিন্তু অবশ্যই
প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। যদি একটা ডক্টর অ্যালকোহল দেয়, মানে সে বেরিয়ে প্র্যাকটিস করতেছে এবং সে অ্যালকোহল দিয়ে তো বাতাল হয়ে আছে, সেই অবস্থায় সে যদি রুগী দেখে তাহলে সেটা কিন্তু প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্টের মধ্যে পড়বে। তারপরে অ্যাডিকশন, অবশ্যই একটা ডক্টর ড্রাগ অ্যাডিকশন, মানে ড্রাগ দিয়ে অ্যাডিক্টেড হয়ে রুগী দেখতে পারবে না, এটা তার প্র্যাকটিসকে হ্যাম্পার করবে। ডিকোটোমি নামে একটা টার্ম আছে, মানে ফ্রি স্প্লিটিং নামে একটা টার্ম আছে, মানে সে কোনো ড্রাগ ম্যানুফ্যাকচারার কোম্পানি থেকে সে কোনো কমিশন নিতে পারবে না, যদি এটা নেয় তাহলে সেটা প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্টের মধ্যে পড়বে। অথবা দেখা গেল যে সে কাউকে হয়তো বা কমিশন দিচ্ছে বা কমিশন নিচ্ছে, মানে গিভিং অর রিসিভিং, এটা কিন্তু অবশ্যই ডিকোটমির মধ্যে পড়বে, মানে তার ফি স্প্লিটিং হচ্ছে, অন্য একটা জায়গা থেকে হয়তো আসতেছে বা সে কাউকে দিচ্ছে, এই জিনিসগুলো ডিকোটমি। এবং পেশেন্টের সিক্রেট অবশ্যই তার মেনটেন করে রাখতে হবে। এটাকে আমরা বলি যে কিছু ক্ষেত্রে হয়তো বা পেশেন্ট, মানে কিছু ক্ষেত্রে পেশেন্টের ইনফোগুলো আমি শেয়ার করতে পারবো, বাট সেগুলা বাদে বাকি মানে ক্ষেত্রগুলো, এটাকে বলি প্রিভিলেজ কমিউনিকেশন। প্রিভিলেজ কমিউনিকেশন মানে কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে পেশেন্টের ইনফোগুলা আমি হচ্ছে শেয়ার করতে পারবো। যেমন ধরো পেশেন্টের হচ্ছে এইচআইভি আছে, এখন এটা খুবই মারাত্মক একটা জিনিস, আমি যদি এটা শেয়ার না করি, আমি যদি এটা লুকায় রাখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে পেশেন্ট আরও অনেককে ছড়াই দিতে পারে। এজন্য এটা আমি শেয়ার করতে পারবো, এটাকে বলে প্রিভিলেজ কমিউনিকেশন। কিন্তু তা বাদে নর্মালি পেশেন্টের যে সিক্রেট বিষয়গুলো আছে, এগুলো পেশেন্ট আমাকে বললো, আমি কিন্তু অন্য কাউকে বলতে পারবো না। আমি যদি অন্য কাউকে বলি তাহলে কিন্তু পেশেন্ট আমার নামে কমপ্লেন করতে পারবে, এবং এটাকে আমরা বলি প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট বা প্রফেশনাল মিসকন্ডাক্ট। তারপরে কাভারিং একটা টার্ম আছে। কাভারিং মানে হচ্ছে ধরো একটা পার্সন যার কোনো মেডিকেল কোয়ালিফিকেশন নাই, এই মেডিকেল কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও সে আমাকে ধরো মানে সে আমাকে অ্যাসিস্ট করতেছে, বেসিক্যালি তার কোনো কোয়ালিফিকেশন নাই, আমি ওটি করতেছি, সে আমাকে অ্যাসিস্ট করতেছে, বা আমি তাকে মানে তাকে আমি হেল্প করতেছি, যদিও সে যোগ্য না, বাট আমি তাকে প্রমোট করতেছি, আমি তাকে একটা কাজ করতে দিয়েছি যেটা সে যোগ্য না, তাহলে সেটাকে আমরা বলি কাভারিং। এই কাভারিং জিনিসটাও কিন্তু এটার আন্ডারে পড়বে। তারপরে কন্ট্রাভেইডিং, আমরা আমাদের ড্রাগ অ্যাক্ট এবং রেগুলেশনস যেটা আছে ওইটা ঠিকঠাক মেনটেন না করা। তা বাদে হচ্ছে কনভিক্টেড বাই কোর্ট অফ ল, অর্থাৎ একটা মানুষ সে করে একটা উল্টাপাল্টা কাজ করছে, এবং উল্টাপাল্টা কাজ করে কোর্ট, মানে একটা ডক্টর যে উল্টাপাল্টা কাজ করছে এবং কোর্ট তাকে আসামি সাব্যস্ত করছে। সো এটা কিন্তু বিএফডিসি নজর রাখে যে একটা ডক্টর হয়ে সে উল্টাপাল্টা কাজ করছে, তাহলে আমরা মেডিকেল প্রফেশনের সার্টিফিকেটও তার বাতিল করবো কিনা। সো এই জিনিসটাও কিন্তু বিএফডিসি নজরে রাখবে একজন ডক্টরের ক্ষেত্রে। কারণ সে যদি ক্রিমিনাল কোনো অ্যাক্ট করে থাকে তাহলে তার বিএফডিসি রেজিস্ট্রেশন কিন্তু থাকবে না। এবং যদি সে একটা পেশেন্ট পাওয়ার জন্য সে কোনো টাউট বা কোনো এজেন্ট ইউজ করে মানুষকে ঠকানোর কোনো জিনিস করে থাকে, সেটাও কিন্তু অবশ্যই এটার আন্ডারে পড়বে। এবং একটা পেশেন্ট সে রিলিজিয়াস কোনো গ্রাউন্ডে, যে সে হিন্দু তাই আমি তার ট্রিটমেন্ট দিব না, বা সে মুসলিম তাই আমি তার ট্রিটমেন্ট দিব না, এটা যদি কেউ করে সেটাও কিন্তু অবশ্যই এভাবে দোষী সাব্যস্ত হবে। তারপরে যদি এমন হয় যে একটা ফলস এবং মিসলিডিং অথবা ইমপ্রপার সার্টিফিকেট সে রুগীকে না, মানে একটা ফলস সার্টিফিকেট দিচ্ছে, কারণ আমরা জানি যে মেডিকেল সার্টিফিকেটসগুলো অনেক ইম্পর্টেন্ট, এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু হবে, লয়ের সাথে এটা অনেক অ্যাসোসিয়েটেড, একজন মানুষের শাস্তি কী হবে সেটার উপর মেডিকেল সার্টিফিকেটগুলো ডিপেন্ড করে। এখন সে যদি ফলস উল্টাপাল্টা সার্টিফিকেট দিয়ে থাকে, ইনজুরি সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট, এগুলো যদি দিয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু অবশ্যই অনেক ইম্প্যাক্ট ফেলবে সোসাইটিতে। তো অবশ্যই এটাও কিন্তু তার জন্য শাস্তিযোগ্য একটা অপরাধ হবে। তাহলে এই যে বিষয়গুলো আমরা জানলাম, এটা কিন্তু আমরা মনে রাখতে পারি এ দিয়ে। দেখ অনেকগুলা এ আছে, 5টা 6টা এ, ঠিক আছে? অ্যাডাল্ট্রি, অ্যাডভার্টাইজিং, অ্যাসোসিয়েশন, অ্যাবর্শন, অ্যালকোহল, অ্যাডিকশন। তারপরে আমরা 2টা ডি দেখলাম, ডিকোটমি, ডিসক্লোজিং। তারপরে আমরা 3টা ছি দেখলাম, কভারিং, কন্ট্রাভেইডিং, কনভিক্টেড। সো এভাবে আমরা মনে রাখতে পারি, এইভাবে যে কি কি। তারপরে 6A, 2D, তারপরে 3C, ঠিক আছে? এবং এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 6A, মানে এই দিয়ে আমরা যেগুলো বললাম, এগুলো যদি কেউ করে থাকে সেটা অনেক মারাত্মক প্রফেশনাল মিসকন্ডাক্ট। এবং এই জিনিসগুলো যদি কেউ করে থাকে প্রফেশনাল মিসকন্ডাক্ট,
তাহলে বিএফডিসি তাকে আইদার ওয়ার্ডিং দিতে পারে অথবা রেজিস্ট্রেশন থেকে তার নাম মুছে দিতে পারে, হইতে পারে টেম্পোরারিলি অথবা পার্মানেন্টলি। এবং এই যে তার মানে ডাবটা মুছে দিল রেজিস্ট্রেশন থেকে, ডক্টরের রেজিস্ট্রেশন থেকে, তাহলে সেটাকে আমরা বলি প্রফেশনাল ডেথ সেন্টেন্স। মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলতে কি তার ডাবের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন থেকে, ঠিক আছে, এটাকে বলি আমরা প্রফেশনাল ডেথ সেন্টেন্স। তাহলে প্রফেশনাল মিসকন্ডাক্ট কি জিনিস সেটা আমরা দেখলাম। কাভারিং বারে কি জিনিস, যে কাভারিং বারে আমরা বলছি যে কাউকে সহযোগিতা করা যার কোনো মেডিকেল কোয়ালিফিকেশন নাই, ধরো অপারেশন করার টাইমে অপারেশন তাকে মানে করতে দেওয়া হচ্ছে বা কোন পেশেন্ট ট্রিটমেন্ট করতে দেওয়া হচ্ছে, বাট অ্যাকচুয়ালি তার কোনো কোয়ালিফিকেশনই নাই। তো এটা এটা হচ্ছে গিয়ে কিন্তু খুবই শাস্তিযোগ্য অপরাধ। ডিকোটমি বা ফি স্প্লিটিং নিয়ে আমি কথা বলছি, যে আইদার রিসিভিং অথবা গিভিং কমিশন, কোনো ড্রাগ কোম্পানির কাছ থেকে কমিশন দেওয়া অথবা কাউকে দেওয়া কোনো একটা অসৎ কাজে, সেক্ষেত্রেও কিন্তু এটা খুবই শাস্তিযোগ্য অপরাধ হবে। এক্ষেত্রে ওয়ার্ডিং বা ইরেজার অফ নেম হইতে পারে ফ্রম দ্য বিএফডিসি রেজিস্ট্রেশন। ফি শেয়ারিং, এটাও আমরা বলছি, ফি শেয়ারিং, ফি স্প্লিটিং, এটা আচ্ছা ফি শেয়ারিং যেটা, একটা ফি শেয়ারিংটা একটু বলি। একটা টার্ম তো আছে ফি স্প্লিটিং, আর ফি শেয়ারিং যেটা, ফি শেয়ারিং কিন্তু করা যাবে, ফি শেয়ারিংয়ে সমস্যা নেই, ফি স্প্লিটিং করা যাবে না, ফি শেয়ারিং করা যাবে। ফি শেয়ারিং মানে হচ্ছে যে আমি একটা অপারেশন করলাম, অপারেশন করে আমি একটা টাকা পাইলাম, তো টাকা পাওয়ার পরে আবার যারা অ্যাসিস্ট্যান্ট আছে, আবার যারা নার্স আছে, আমি হয়তো বা তারা যেহেতু আমাকে সহযোগিতা করছে, আমি তাদেরকে কিছু টাকা দিলাম। আবার ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে যারা আমাকে হেল্প করছে, সো আমি ফি শেয়ারিং করতে পারবো, এটা ইথিক্যাল। বাট আমি কিন্তু ফি স্প্লিটিং করতে পারবো না। ফি স্প্লিটিং মানে হচ্ছে আমি কারো কাছ থেকে কমিশন দিছি বা কাউকে কমিশন দিছি কোনো অসৎ কাজে অবশ্যই। সো সেই জিনিসটা করতে পারবো না। তারপরে ফি শেয়ারিং হচ্ছে সার্জন, অ্যাসিস্ট্যান্ট নার্স, এদের মাঝে ফি শেয়ারিং, এবং এটা ইথিক্যাল, এটাতে কোনো পানিশমেন্ট হবে না। বা ফি স্প্লিটিং বা ডিকোটমিতে রিসিভিং বা গিভিং কমিশন, সেক্ষেত্রে এটা আনইথিক্যাল এবং এটা ওয়ার্ডিং বা ইরেজার অফ নেম হইতে পারে ফ্রম বিএফডিসি রেজিস্ট্রেশন। অ্যাডাল্ট্রি যেটা, অ্যাডাল্ট্রি মানে হচ্ছে ভলেন্টারি সেক্সুয়াল ইন্টারকোর্স বিটুইন ম্যারিড পার্সন, আমরা এটা ডেফিনেশন পড়ছি এবং এটা আমরা সেক্সুয়াল অফেন্স যখন পড়বো তখনও পড়বো। তার মানে অ্যাডাল্ট্রি এটা কিন্তু খুবই মারাত্মক একটা অপরাধ। একটা ডক্টর যখন তার প্রফেশনকে কাজে লাগিয়ে হচ্ছে, এবং অ্যাডাল্ট্রি জিনিসটা পুরুষের ক্ষেত্রেই বেশি নোটেবল, তার প্রফেশনকে কাজে লাগে সে হয়তো বা তার একটা পেশেন্টের সাথে কিছু একটা করছে। সো এটা এরপর আসলে যে প্রফেশনাল ডেথ সেন্টেন্স কি জিনিস আমরা জানি, যে রিমুভাল বা ইরেজার অফ নেম অফ এ ডক্টর ফর দ্য রেজিস্টার এজ এ ডিসিপ্লিনারি অ্যাকশন। ওকে ফাইন। এরপরে আসো যে প্রফেশনাল ডেথ সেন্টেন্সটা তাহলে একটু জানতে হবে। এখন প্রফেশনাল ডেথ সেন্টেন্স আর জুডিশিয়াল ডেথ সেন্টেন্স দুটো আলাদা জিনিস। প্রফেশনাল ডেথ সেন্টেন্স মানে হচ্ছে যে ডক্টর নাম রেজিস্টার ডিসিপ্লিনারি অ্যাকশন হিসেবে রেজিস্টার থেকে ডক্টর নামটা রিমুভ হয়েছে, বাট এটা মানে হচ্ছে পানিশমেন্ট, যেটা ক্রিমিনাল কেসে একটা ডক্টরকে মানে একটা ডক্টরকে না মানে ধরো একটা পার্সনকে সে ক্রিমিনাল এবং এই কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির রায়, এটা অ্যাকচুয়াল ডেথ সেন্টেন্স। বাট এটা হচ্ছে প্রফেশনাল ডেথ, মানে তার সে আর জব প্রফেশনে থাকতে পারতেছে না, এটা প্রফেশনাল ইনফ্লুয়েন্স কন্ট্যাক্টে করে এবং এটা বিএফডিসি দিচ্ছে, মানে এটা ক্রিমিনাল কোড দিবে। আচ্ছা প্রফেশনাল সিক্রেসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একটা কন্ট্যাক্ট বিটুইন আ ডক্টর এবং পেশেন্ট, যে অবশ্যই তার সিক্রেটগুলো সে কিপ করবে, রাখবে। সে যাই জানুক না কেন পেশেন্ট সম্পর্কে, তার প্রফেশনাল ওয়ার্ক এর চলাকালীন সময় সে সেটা কনফিডেন্সিয়াল রাখবে। এবং ডক্টর অবশ্যই এটা অন্য কারোর সাথে পেশেন্টের ইলনেস দিয়ে ডিসকাস করবে না, তার কনসেন্ট মানে পেশেন্টের কনসেন্ট ছাড়া। পেশেন্ট অবশ্য পারমিট করলে তারপরে করতে পারে। এবং পেশেন্টের ইলনেস ডক্টর তার রিলেটিভসের, ইভেন পেশেন্টের রিলেটিভসের কাছেও বা পেশেন্টের প্যারেন্টসের কাছেও বলতে পারবে না, ঠিক আছে। ওকে ফাইন। বাট যদি এমন হয় যে পেশেন্টটা পাগল বা খুবই মানে 18 বছরের বেশ কম, তাহলে সেক্ষেত্রে পেশেন্ট মানে ডক্টর ফ্যামিলি জানতে পারবে। বাট মেজর যদি হয়ে যায়, পেশেন্ট যদি মেজর হয় বা 18 বছরের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অবশ্যই সিক্রেসি মেনটেন করতে হবে। এবং হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু ধরো ওয়াইফের একটা সমস্যা আছে, এখন ওয়াইফের কনসেন্ট ছাড়া আমি এটা হাজব্যান্ডকে জানিতে পারবো না, ঠিক আছে। বাট ডিভোর্স ডালিটির ক্ষেত্রে, ডালিটি বা মানে ডিভোর্স, একটা মহিলা পুরুষ তারা ম্যারেজটাকে বাদ দিতে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমি অবশ্যই কনসেন্ট ছাড়া কোনো ইনফো দিতে পারবো না। এবং যদি এমন হয় একটা ডক্টর একটা ডোমেস্টিক সার্ভেন্ট এক্সামিনেশন করতেছে, তখনও কিন্তু ওই ডোমেস্টিক সার্ভেন্টের কোনো ইনফো সে তার মালিককে দিতে পারবে না সার্ভেন্টের পারমিশন ছাড়া।
এবং একটা গভর্নমেন্ট বলি যখন এক্সামিনেশন করা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, তখন কিন্তু গভর্নমেন্ট এর কাছেও ওই পেশেন্টের কনসেন্ট ছাড়া সে কিন্তু এটা বলতে পারবে না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তো এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং মেডিকেল ডক্টর কিন্তু পেশেন্টের ইলনেসের কোন ইনফি ওভারঅল কথা দিতে পারবে না। এটা আমাদের কিন্তু জানতে হবে, এবং এই জিনিসটা আমাদের এটাকে বলি আমরা প্রফেশনাল সিক্রেসি। বাট যদি এমন হয় যে মারাত্মক কোনো রোগ যেটা সোসাইটির জন্য, রাষ্ট্রের জন্য খুবই হানিকারক হবে, অন্য মানুষের জন্য ডেঞ্জারাস হইতে পারে, সেক্ষেত্রে এটাকে আমরা বলি প্রিভিলেজ কমিউনিকেশন। যে প্রিভিলেজ কমিউনিকেশন মানে হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা ছড়াই দেওয়া হচ্ছে, ডক্টর কনসার্ন অথরিটিকে জানাচ্ছে, কারণ সে তার কমিউনিটি বা স্টেটকে বাঁচাইতে চায়। ঠিক আছে, যেমন ধরো কোনো ইনফেকশিয়াস ডিজিজ, এই ক্ষেত্রে কিন্তু জানাইতে হবে। বা নোটিফাইয়েবল ডিজিজ, বা সেক্সুয়াল কোনো ডিজিজ আছে, বা হচ্ছে গিয়ে ধরো সাসপেক্টেড কোনো ক্রাইম কেউ করছে, তো সেক্ষেত্রে আবার কোনো আমি যদি সাসপেক্ট করি যে একটা মানুষ ক্রাইম করছে, এখন সেক্ষেত্রে অবশ্যই আবার পুলিশকে জানাইতে হবে। আমি ডক্টর হয়ে কোনো মানে এখানে লুকাই রাখা, পারমিশন দিয়ে তারপরে বলা, এরকম কিছু সুযোগ নাই। বা সার্ভে সিম্পলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা, ধরো যদি একটা ইজি ড্রাইভার, ফর এক্সাম্পল তার ইপিলিপসি আছে, হাইপার টেনশন আছে, তার অ্যালকোহলিজম বা কালার ব্লাইন্ডনেসের প্রবলেম আছে, বা ড্রাগ অ্যাডিকশন আছে, তাহলে এই জিনিসটার জন্য কিন্তু অবশ্যই কিন্তু তার এমপ্লয়ার যে তাকে ইনফর্ম করতে হবে। কারণ যে জিনিসটাতে রিস্ক আছে, আমি সেই জিনিসটা কেন ইনফর্ম করবো না? বা পেশেন্টস ইন্টারেস্ট, পেশেন্ট যদি বলে যে জানাইতে, তাহলে সেক্ষেত্রে তবে অবশ্যই জানাবো। মানে পেশেন্ট জানাইতে বললে সেটা না, মানে ধরো পেশেন্ট ধরো সুইসাইড করবে, এখন পেশেন্ট সুইসাইড করবে, এখন এটা তো আবার তার বাসাকে জানাইতে হবে যে ওকে একটু দেখে রাখবেন, ওর সুইসাইডের টেন্ডেন্সি আছে। ঠিক আছে, সো এই জিনিসটা মানে পেশেন্টের স্বার্থে আবার এটা করা। বা সেলফ ইন্টারেস্ট একটা বিষয় আছে, যে যে একটা পেশেন্ট সে হচ্ছে সে ধরো একটা সিভিল বা ক্রিমিনাল স্যুট সে হচ্ছে ফাইল করছে, তো তখন আমি এভিডেন্স হিসেবে কিন্তু ডিসক্লোজ করতে পারি। ওকে, এরপর আসো যে বেটার সার্ভিস অফ এ পেশেন্ট। পেশেন্ট যাতে বেটার সার্ভিস পায় ওই জন্য, কারণ দেখা গেছে অনেক সময় যদি মেডিকেল ফ্যাক্টসগুলা সে শেয়ার না করে, তাহলে কিন্তু পেশেন্ট হয়তো বা অনেক সময় ভালো সার্ভিস নাও পেতে পারে। মানে দেখা গেল যে তখন অবহেলা করা হবে, ও ট্রিটমেন্ট ভালো করে দেওয়া হবে না, ওই জন্য ডক্টর শেয়ার করতে পারে জিনিসটা। কোর্ট অফ ল, দেখো যদি এমন হয় কোর্ট অফ লতে যদি কোর্টের ইনকুইরি মানে কোর্টের ইনকুইরির স্বার্থে যে একটা রায় রায় নির্ভর করতেছে ডক্টর যা বলবে সেটার উপরে। প্রিভিলেজ কমিউনিকেশন ইন কোর্ট অফ ল, এটা নিয়ে আমাদের একটু জানতে হবে। একটা ডক্টর যখন একটা ডক্টর যদিও তার পেশেন্টের ইনফোগুলো কনফিডেন্সিয়াল রাখবে, বাট কোর্টের কাছে কিন্তু সে সেটা কনফিডেন্সিয়াল রাখতে ইউজুয়ালি পারে না। কারণ কোর্ট যখন জিজ্ঞেস করবে তাকে যে একটা রোগ সম্পর্কে, হয়তো বা পেশেন্টের কোনো রোগ সম্পর্কে জিজ্ঞেস করতেছে যে এই রোগটা কি পেশেন্টের আছে কিনা, বা এই টাইপের কোশ্চেন যদি ডক্টরকে করে, ডক্টর কিন্তু অবশ্যই সেটা আনসার করতে বাধ্য। তবে এখানে বেশ কিছু পয়েন্টস আছে। ডক্টর শুরুতে বলবে কোর্টকে যে আমি হচ্ছে এই জিনিসটা লিখিত দিব, আমি মুখে বলবো না। কারণ যদি সে মুখে বলে তাহলে সে আশেপাশের মানুষজন জেনে যেতে পারে, ফলে কোর্টের অন্য মানুষ জেনে যাবে, ফলে যেটা হবে যে জিনিসটা কনফিডেন্সিয়াল থাকতেছে না। মানে ডক্টর ট্রাই করবে যতটা কনফিডেন্সিয়াল রাখা যায়। তো যখন কোর্ট বলবে যে না আপনার হচ্ছে মুখেই বলতে হবে, তো তখন কিন্তু আর ডক্টর রিজেক্ট করতে পারবে না, ডক্টরের বলে দিতে হবে। কারণ ডক্টর যদি তখন না বলে, তখন কিন্তু ডক্টরের পানিশমেন্ট হবে। সো এই জন্য হচ্ছে গিয়ে ডক্টর কিন্তু তখন আর কনফিডেন্সিয়াল জিনিসটা রাখতে পারবে না। এটাই আর কি আমাদের একটু জানা উচিত যে কোর্টের ক্ষেত্রে প্রিভিলেজ কমিউনিকেশনের রোল আছে কিন্তু, বা প্রিভিলেজ কমিউনিকেশনটা করতে হয়। এখন আসা যাক যে কনসেন্ট নিয়ে আমরা জানবো। কনসেন্ট মানে কি? কনসেন্ট মানে হচ্ছে যে একটা ফ্রি ভ্যালিড ভলেন্টারি অ্যাগ্রিমেন্ট। ঠিক আছে, হাউএভার আমরা এত বড় একটা ডেফিনেশন, বাট আমরা একটু বুঝে বুঝে পড়বো। কনসেন্ট মানে সহজ কথায় সম্মতি দেওয়া। আমি কোনো একটা জিনিসের সম্মতি দিচ্ছি, সেটা মানেই কনসেন্ট। মানে আমি একটা অ্যাপ্রুভাল বা পারমিশন দিচ্ছি কোনো একটা জিনিস করতে। যেমন ধর আমি একটা পেশেন্টের এক্সামিনেশন করবো, পেশেন্ট আমাকে সম্মতি দিল যে আপনি আমাকে এক্সামিনেশন করতে পারেন, তাহলে এটাই হচ্ছে কনসেন্ট। তো এটা ফ্রি হইতে হবে,
পেশেন্ট ফ্রিলি দিবে এবং অবশ্যই ভ্যালিড কোনো কাজে দিচ্ছে এবং সে নিজের ইচ্ছায় দিচ্ছে এবং সে অ্যাপ্রুভ করতেছে এবং সে পারমিশন দিচ্ছে, তাহলে এটাই কনসেন্ট। এরপর সাথে কনসেন্ট দুই ধরনের হইতে পারে, একটা হইতে পারে ইমপ্লাইড, আর একটা হইতে পারে এক্সপ্রেস। ইমপ্লাইড কনসেন্ট মানে হচ্ছে যেটা মুখে বা লিখিত কোনো কিছু না, এটা হচ্ছে পেশেন্ট এর মানে পেশেন্টকে দেখে আমি বুঝছি পেশেন্ট কনসেন্ট দিয়ে দিছে। তো পেশেন্ট আমাকে লিখিতও দেয়নি, পেশেন্ট আমাকে মুখেও বলেনি, পেশেন্টকে দেখে আমি বুঝছি যে সে কনসেন্ট দিছে। সো এটাই হচ্ছে গিয়ে ইমপ্লাইড কনসেন্ট। আর এক্সপ্রেস কনসেন্ট মানে হচ্ছে আইদার ভার্বাল অথবা রিটেন কনসেন্ট, সে মুখে বলছে অথবা সে লিখিত ভাবে বলছে যে যেমন রিটেন কনসেন্ট অপারেশনের ক্ষেত্রে নিতে হয়। পেশেন্টকে ফার্স্ট টাইম বলি যে আপনার অপারেশনটা করলে আপনার এই সমস্যা হইতে পারে, বা আপনার অপারেশনটা করলে আপনার হচ্ছে অনেক রক্তক্ষরণ হইতে পারে, আপনার হচ্ছে এই জায়গায় মানে অপারেশনের কমপ্লিকেশন কি হইতে পারে, সেগুলো আমরা পেশেন্টকে ফার্স্ট ইনফর্ম করি। তারপরে পেশেন্টকে এটাও বলি আমরা যে আপনার পেশেন্ট মারাও যাইতে পারে। তো এরপরে আমরা পেশেন্টের একটা রিটেন কনসেন্ট নেই, যে পেশেন্ট কনসেন্ট দেয় যে ঠিক আছে, যদি মানে সে মেনে নিছে এই বিষয়গুলো, সে এই বিষয়গুলো মেনে নিছে যে মারা যাইতে পারে পেশেন্ট, এটা মেনে নিয়েই সে অপারেশনটা করতেছে, রাইট? তো এই জিনিসগুলো কিন্তু আমরা রিটেন কনসেন্ট আকারে নেই। আর ভার্বাল কনসেন্ট হচ্ছে মুখের কনসেন্ট, যেটা হচ্ছে ইউজুয়ালি কোর্টে অনেক ভার্বাল কনসেন্টের ইউজ আছে। তো তার মানে কনসেন্টকে আমরা ইমপ্লাইড কনসেন্ট, এক্সপ্রেস কনসেন্ট দুইভাবে ভাগ করতে পারি। এক্সপ্রেসকে আবার ভার্বাল, রিটেন এইভাবে ভাগ করতে পারি। এখন আসা যাক যে কনসেন্টের অনেকগুলো ইম্পর্টেন্স আছে আমরা জানি, এবং এই ইম্পর্টেন্সগুলো আমরা একটু পড়ে নিব সুন্দর করে। মানে আমরা জানি যে কোনো প্রসিজারই অ্যাকচুয়ালি কনসেন্ট ছাড়া কিন্তু হবে না, কনসেন্ট অবশ্যই লাগবে। আচ্ছা, এবং হচ্ছে কনসেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে। কনসেন্ট অবশ্যই ফ্রি, ভলেন্টারি, ইনফর্ম, ক্লিয়ার, ডাইরেক্ট হইতে হবে, কোনো উইদাউট ফ্রড, উইদাউট আনডিউ ইনফ্লুয়েন্স। পেশেন্টকে জোর করে আমি কনসেন্ট নিতে পারবো না, বা কোনো একটা মানুষকে আমি জোর করে কনসেন্ট নিতে পারবো না। আমি তার কনসেন্ট নিলাম, বাট আমি তাকে ভুলভাল বুঝে কনসেন্ট দিছি, আমি তাকে উল্টাপাল্টা বলছি, আমি বলছি যে এটা সেটা, কিন্তু অ্যাকচুয়ালি আমি তাকে ভুলভাল বুঝাইছি, এই কারণে সে রাজি হয়েছিল। আমি তাকে ঠিকঠাক বুঝাইলে হয়তো বা সে রাজি হইতো না। তো এই জন্য আমার তাকে ঠিকঠাক বুঝায় তারপরে কনসেন্ট নিতে হবে, এবং তাকে অবশ্যই থ্রেড দিয়ে কনসেন্ট নেওয়া যাবে না। ওকে, তার মানে এই কয়েকটা পয়েন্ট আমি একটু মাথায় রাখবো। তার মানে কনসেন্ট কখন ইনভ্যালিড? যখন এটা ইনফর্ম কনসেন্ট না এবং এটা ভলেন্টারি ফ্রি না। সো ওই ক্রাইটেরিয়াগুলো যদি মিট না করে আর কি। এবং কনসেন্ট একজন মানুষ কখন দিতে পারবে? একটা আনম্যারিড ফিমেল, ও আচ্ছা, এটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য একটা ফিমেল কখন কনসেন্ট দিতে পারবে, এটা হচ্ছে আমরা পড়বো ইন ফিউচার। বাট এখানে একটু বলে যাই যে সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য একটা ফিমেল কনসেন্ট দিতে পারবে যদি সে আনম্যারিড হয়, তাহলে 16 বছর হইতে হবে তার অ্যাটলিস্ট। আর যদি ম্যারিড হয়ে যায় মানে হাজব্যান্ডের সাথে, তাহলে সেক্ষেত্রে 15 ইয়ার্স। আচ্ছা, এখানে একটা কথা আছে যে একটা ফিমেল তার ম্যারিড হওয়ার মিনিমাম বয়স কিন্তু 18 বছর, ঠিক আছে? এটা কিন্তু আমাদের দেশের অনুযায়ী নিয়ম, বাট অ্যাটলিস্ট 15 বছর যদি হচ্ছে ম্যারিড হয়েই যায়, সেক্ষেত্রে 15 বছর। ওকে, এবং কখন একটা কনসেন্ট ইনভ্যালিড হবে সেটা এখানে বলা হয়েছে। ইনফর্ম কনসেন্ট, এবং কখন ইনফর্ম কনসেন্ট নিতে হবে? অপারেশনের আগে, অ্যানেস্থেশিয়া বা অবশ করার যে ওষুধগুলো সেগুলো দেওয়ার আগে, ব্লাড ট্রান্সফিউজ করার আগে, এবং ক্রিমিনাল কেসে ভিকটিম এক্সামিনেশন করার আগে। যেমন হচ্ছে রেপ কেসের একটা ভিকটিম, তাকে এক্সামিনেশন করার আগে কিন্তু তার কনসেন্ট নিয়ে নিতে হয়। আমরা যখন রেপ পড়বো তখন আমরা জানবো, এবং তাকে এক্সামিনেশন করে এবং তাকে এখানে ইনফর্ম কনসেন্ট এই কারণে নিতে হবে কারণ তার কিন্তু জামা খুলে পুরাটা খুলে এক্সামিনেশন করতে হবে, এবং এটাও তাকে বলে দিতে হবে যে আমি যে আপনার এক্সামিনেশন করতেছি, আপনাকে যে রেপ করা হয়, আপনি রেপ কেসের জন্য আপনাকে এক্সামিনেশন করতেছি, কিন্তু এটার ফলাফল এরকমও হইতে পারে যে আপনাকে রেপ করা হয় নাই, এই রেজাল্ট আসবে, তাহলে সেটাও কিন্তু আপনার মেনে নিতে হইতে পারে। সো এরকম কিছু বিষয় আছে। পাশাপাশি মেডিকো লিগাল রিপোর্ট তৈরি করার আগেও, অন্য এক্সামিনেশন আগেও কিন্তু আমাদের রিটেন কনসেন্ট নেওয়া লাগে। ওকে, তবে ইমার্জেন্সি ক্ষেত্রে বা থেরাপিউটিক ক্ষেত্রে অনেক সময় রুগীকে বাঁচাইতে ওই সময় কনসেন্ট নেওয়ার সময় থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনফর্ম কনসেন্ট নেওয়া লাগে না, ঠিক আছে? মানে কোন কোন ক্ষেত্রে ইনফর্ম কনসেন্ট নেওয়ার দরকার নেই সেটা এখানে বলা আছে। ওকে, তারপরে আসো যে
কখন কখন হাজবেন্ড বা ওয়াইফ মানে স্পাউসের কনসেন্ট লাগে টার্মিনেশন অফ প্রেগনেন্সির আগে, স্টেরিলাইজেশন বা মানে স্টেরিলাইজেশন মানে তো বুঝো যে অ্যাকচুয়ালি সে আর প্রেগনেন্ট হইতে পারবে না, একটা মহিলা তার টিউবার লাইগেশন করে দেওয়া হয়েছে, অথবা পুরুষের হচ্ছে গিয়ে ভেসেক্টমি করে দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলোকে আমরা স্টেরিলাইজেশন করি। বা আর্টিফিশিয়াল ইনসিমিনেশন, তারপর ডোনেশন অফ স্পার্ম সিমেন, এগুলা বা সেক্সুয়াল রাইট অফ স্পাউস, এটা হ্যাম্পার হবে এরকম যে কোনো অপারেশন হচ্ছে অবশ্যই কনসেন্ট লাগবে স্পাউসের। স্পাউস মানে হাজব্যান্ড বা ওয়াইফ। আচ্ছা, এখানে বেশ কিছু কনসেন্টের কথা বলা আছে, আমরা একটু পড়ে নিতে পারি। আচ্ছা, ম্যাল প্র্যাকটিস নিয়ে কিছু কথা বলি বা প্রফেশনাল নেগলিজেন্স, এটা ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা কিছু করতেছি, মানে একটা জিনিস যেটা করা উচিত না, ঠিক আছে। আচ্ছা, এখানে এই ডেফিনেশন কিন্তু একটু কনফিউজিং, আমি একটু বলি যে দেখো, নেগলিজেন্স মানে হচ্ছে যেটা আমি করছি সেটা আমার করার কথা ছিল না, অথবা অথবা যেটা আমার করার কথা ছিল সেটা আমি করতে পারিনি, এটাই নেগলিজেন্স। ঠিক আছে, কি বললাম, যে আমি এমন কিছু করছি যেটা আমার করা উচিত ছিল না। আমি উদাহরণ দিয়ে বুঝাইলে ভালো বুঝবা। যেমন ধরো, আমি কাটতে গেছি অ্যাপেন্ডিক্স, ধরো কাটতে গেছি কি অ্যাপেন্ডিক্স, ধরো আমি কাইট আসছি কিডনি, মানে আমি মজা করতেছি আর কি, কাটতে গেছি অ্যাপেন্ডিক্স, কাইট আসছি কিডনি, তাইলে এটা কিন্তু আমার করার কথা ছিল একটা, বাট আমি করছি আর একটা। এটা হচ্ছে এটা যে আমার করার কথা ছিল একটা, আমার মানে অন ইজ সাপোজ টু ডু, আমার অ্যাপেন্ডিক্স কাটার কথা ছিল, বাট আমি সেটা কাটতে পারিনি, ফেলিং টু ডু, আমি সেটা করতে পারিনি, আমি উল্টোপাল্টা কিছু করছি। অথবা ধরো আমি যেটা আমার করার কথা ছিল না সেটা আমি করছি। তো এই জিনিসগুলো করলেই কিন্তু মানে আমরা সেটাকে আমরা বলি ম্যাল প্র্যাকটিস বা প্রফেশনাল নেগলিজেন্স। বা এটার ডেফিনেশন ম্যাল প্র্যাকটিসের এখানে সুন্দর একটা ডেফিনেশন আছে যে absence of reasonable care and skill or willful negligence of a medical practitioner in the treatment of a patient who is cause bodily injury, অর্থাৎ এটা কোনো বডিলি ইনজুরি হচ্ছে পেশেন্টের, ইভেন পেশেন্টের ডেথও হয়ে যেতে পারে। সো এই ডেফিনেশনটা মেনলি বেশি চলে। ঠিক আছে, মানে ওই ডক্টর রিজনেবল কেয়ার বা স্কিল, আইদার ডক্টরের স্কিল নাই অথবা কেয়ার ঠিক করে দিতে পারেনি, অথবা সে ইচ্ছাকৃতভাবে নেগলিজেন্স করছে মেডিকেল প্র্যাকটিশনারটা ট্রিটমেন্টে পেশেন্টের ট্রিট করতে যায়, যার ফলে পেশেন্টের বডিতে ইনজুরি হয়েছে অথবা পেশেন্টের ডেথও হইতে পারে। সো এটা হইতে পারে সিভিল অথবা ক্রিমিনাল নেগলিজেন্স। সিভিল নেগলিজেন্স কি হইতে পারে, যে ডক্টর হয়তো বা পেশেন্টের ইনফর্ম কনসেন্ট দেয় নাই, তাহলে সেটাও একটা নেগলিজেন্স। পেশেন্ট মানে পেশেন্ট নিজে এক্সামিনেশন করে নাই, বা একটা পেশেন্ট আর্জেন্ট হসপিটালাইজেশন দরকার, সে হসপিটালাইজ করে নাই, বা একটা পেশেন্ট ট্রিটমেন্ট রিফিউজ করছে, মানে সরি, একটা পেশেন্ট যদি ট্রিটমেন্ট রিফিউজ করে, মানে পেশেন্ট ট্রিটমেন্ট দিবে না, মানে অপারেশন করবে না, এখন ডক্টর কি উচিত ছিল, ডক্টর উচিত ছিল বলে দেওয়া যে আপনি যদি অপারেশন না করেন আপনার এই জিনিসটা হইতে পারে, এখন সে সেটা বলে নাই। তো পেশেন্ট ধরো উল্টাপাল্টা কিছু হয়ে গেছে পেশেন্টের, এখন পেশেন্ট এসে বলতেছে আবার তো এটা হয়েছে, আপনি তো আগে বলেন নাই যেটা হইতে পারে। তো এই জিনিসটা কিন্তু একটা সিভিল নেগলিজেন্স একটা বিষয়। বা এক এক দেখা গেল যে ভ্যাকসিন দেওয়া, যখন দেওয়ার দরকার ছিল তখন ভ্যাকসিন দেয় নাই, বা যখন এক্স রে করার দরকার ছিল তখন করে নাই, ফ্র্যাকচার ডিসলোকেশন বা ফয়েড বডির ক্ষেত্রে, বা এক্স রে ঠিক করে পরে নাই, এক্স রে ঠিক করে লক্ষ্য করে নাই, বা পোস্ট অপারেটিভ কেয়ার বা এগুলো দেয় নাই, বা প্রপার ইনস্ট্রাকশনস বা প্রপার ডাইরেকশনস পেশেন্টকে দিয়ে দেয় নাই ছুটির সময়, বা পেশেন্টকে প্রপার ডিরেকশনটা দেয় নাই। এটা হচ্ছে সিভিল নেগলিজেন্স, মানে অত মারাত্মক না, বাট 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 অবশ্যই নেগলিজেন্স। আর ক্রিমিনাল নেগলিজেন্স মানে অনেক বেশি গ্রস উইলফুল নেগলিজেন্স। তারপরে সিভিল নেগলিজেন্স মানে কি ছিল, যেটা হচ্ছে সাব সাফারিং বা হার্ম আর ড্যামেজ টু দ্য পেশেন্ট, যেটা বাড়ি টাকা দিয়ে, মানে টাকা দিয়ে কম্পেনসেট করা যাইতে পারে, বা লিগাল পানিশমেন্টের দরকার হবে না, এরকম একটা বিষয়, মানে অত মারাত্মক না। বাট ক্রিমিনাল মানে হচ্ছে অনেক মারাত্মক, এবং এটা শাস্তিযোগ্য। আমরা বলি যে পানিশমেন্ট আন্ডার প্রভিশন অফ বাংলাদেশ পেনাল কোড এর আন্ডারে পানিশমেন্ট হইতে পারে। যেমন ধরো ডক্টর কি করছে, একটা ক্রিমিনাল অপারেশন করছে, ক্রিমিনাল অপারেশন তো করার কথা না ডক্টরের, কেন করবে, টাকা খেয়ে ক্রিমিনাল অপারেশন তো করতে পারে না। বা ধরো কাটবেন ডান হাত, কেটে ফেলছে বাম হাত, ঠিক আছে, অ্যাম্পুটেশন করে ফেলছে, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে যে ধরো অপারেশন এরকম অনেক সময় শুনো না, যে অপারেশন করতে যে পেটের মধ্যে সোয়াব মানে তোয়ালে বা স্পঞ্জ অথবা ইনস্ট্রুমেন্ট এগুলো রেখে আসছে, ফলে এটা পেশেন্টের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তারপর অ্যানেস্থেশিয়া ঠিকঠাক করে দেয়, উল্টাপাল্টা ভাবে দিচ্ছে, অ্যানেস্থেশিয়া করে অনেক মারা যায়।
এবং একটা ডেলিভারি করতে যায় মহিলা তো অনেক ঝামেলা করে ফেলছে, বা চোখে উল্টাপাল্টা কিছু দিছে যাতে চোখে দেখা অফ হয়ে গেছে, বা বিসব্যাস ব্লাড ট্রান্সফিউশন, মানে ব্লাড ট্রান্সফিউশন আগে তো অবশ্যই কম্পিটেবিলিটি চেক করে দেওয়া হয়, ব্লাড গ্রুপিং করে দেওয়া হয় যে যার ব্লাড দিচ্ছি তার সাথে ব্যাচ করে কিনা। সো এটা না চেক করেই সে ব্লাড দিছে, ফলে বিসব্যাস হয়েছে, এটা একটা বিষয়। সো দেখো এরকম, এটা কিন্তু ডেঞ্জারাস, পানিশমেন্ট এখানে হবে। তো ডক্টর অতটা অ্যাওয়ার ছিল না, বা ঠিকঠাক স্কিল ছিল না, সেই জিনিসগুলো কিন্তু হইতে পারে। এবং আমরা ব্যাল প্র্যাকসিসের কিছু কম্পোনেন্টসের কথা এখানে বলা হয়, একটা হচ্ছে ডট ফিসেস, ব্যাল ফিসেস, বিচ ফিসেস। সো এই তিনটা কম্পোনেন্টস। ডট ফিসেস মানে হচ্ছে মানে যা করার কথা সেটা করতে পারে নাই, ধরো ইমিউনাইজেশন করার কথা ছিল, এক্সরে করার কথা ছিল, এগুলো করতে পারে নাই। আর ব্যাল ফিসেস মানে হচ্ছে যা করার উচিত ছিল না তা করছে। যেমন ধরো তার এডেসাইজ দেওয়া উচিত না একটা পিডি পেশেন্টে, কিন্তু সে দিছে, ঠিক আছে। আহ, বা তার হচ্ছে অ্যাসপিরিন দেওয়া উচিত না হেড ইনজুরিতে, কিন্তু সে দিছে। আর বিস ফিসেস মানে হচ্ছে, বিস ফিসেস মানে কি, সে তার স্কিল নাই, সে ঠিক জিনিসই করছে কিন্তু উল্টাপাল্টা ভাবে করছে, ঠিক আছে। মানে সে অ্যাম্পুটেশনই করছে, বা সে লেফট লেগের জায়গায় রাইট লেগ কাইটে ফেলছে, না সরি, মানে সে রাইট লেগের জায়গায় লেফট লেগ কাইটে ফেলছে, মানে সে অ্যাম্পুটেশনই করছে, সে ঠিক কাজই করছে, মানে সে উল্টা করছে। সেটা হচ্ছে বিস ফিসেস, তার মানে ডট ফিসেস, বেল ফিসেস, বিস ফিসেস। সো এইভাবে বেল প্র্যাকসিস বা নেগলিজেন্সের তিনটে কর্পোরেট বা তিনভাবে এটা করতে পারে। আমরা যদি বলতে হয় যে একটা ডক্টর কি হচ্ছে নেগলিজেন্স করছে কি করে নাই, এই জিনিসটা বোঝার জন্য চারটা এলিমেন্ট আছে, মানে চারটা এলিমেন্ট অফ নেগলিজেন্স বা মেডিকেল নেগলিজেন্স, যেটা মানে এই চারটা যদি প্রমাণিত হয় তার মানে সে নেগলিজেন্স করছে। চারটা ডি দিয়ে আমরা মনে করি ডিউটি। ডিউটি মানে হচ্ছে যে একটা ডক্টর সে একটা পেশেন্টকে ট্রিট করতে, বা আমি ধরলাম যে ওই পেশেন্টটাকে ট্রিটমেন্ট করতে সে অ্যাগ্রি হয়েছে, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ছিল কি ছিল না, বা একটা ডক্টর একটা পেশেন্টকে ট্রিট করতে অ্যাগ্রি হয়েছে মানে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ছিল, বা ডক্টর পেশেন্টের থেকে ট্রিটমেন্ট নিছে। সো এটা ফার্স্টে মেক শিওর হইতে হবে যে ওই ডক্টর ওই পেশেন্টের ট্রিটমেন্টের ডিউটিতে ছিল, বা ওই পেশেন্টকে ট্রিট করছে। ফার্স্ট কথা গেল, মানে একটা ডক্টর একটা পেশেন্টকে সাথে নেগলিজেন্স করছে সেটা প্রমাণের জন্য ফার্স্ট কথা ওই ডক্টরটা ওই পেশেন্টকে ট্রিটমেন্ট করছে, ওই ডিউটিতে ছিল। সেকেন্ড, ডেরিলিকশন। হোয়াট ডু মিন বাই ডেরিলিকশন? ডেরিলিকশন মানে হচ্ছে যে এই পেশেন্টটাকে ডক্টরটা যখন ট্রিটমেন্ট দিছে তখন সে প্রপার স্ট্যান্ডার্ডটা ফলো করে নেই, ডক্টরের পার্ট থেকে যতটুকু স্ট্যান্ডার্ড ফলো করা উচিত ছিল, মানে সে কেয়ারলেসলি বা উল্টাপাল্টাভাবে কিছু একটা করছে। যেমন সে হচ্ছে পেশেন্টের সিমটমস ইগনোর করে রং একটা মেডিসিন দিয়ে দিছে ফর এক্সাম্পল। সো ডক্টরের জায়গা থেকে এই জিনিসটা করা হয়েছিল, এটাকে বলে ডেরিলিকশন। এরপর ডাইরেক্ট কজেশন। ডাইরেক্ট কজেশন মানে হচ্ছে যে মানে ইনজুরিটার জন্য ডাইরেক্ট রিজন থাকতে হবে ডক্টরের, ঠিক আছে। আহ, যদি এমন হয় যে একটা ইনজুরি হয়েছে, যে ইনজুরিটার জন্য পেশেন্ট কমপ্লেনটা করছে যে আমাকে নেগলিজেন্স করা হয়েছে, এখন ওই ইনজুরিটা অন্য কোনো কারণে হয়েছে, ডক্টরের কারণে হয়নি, সেটা কিন্তু হবে না। যেমন ধরো ডক্টর একটা রং ইনজেকশন দিয়েছিল এবং এই কারণে পেশেন্ট ওইটার কোনো একটা কমপ্লিকেশন ডেভেলপ করছে। সো ডক্টরের যে কাজটা এটা একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পেশেন্টের উপর আছে। সো এই জিনিসটা হইতে হবে। এবং ডি নাম্বার হচ্ছে ড্যামেজ। আমার পেশেন্ট কমপ্লেন নিয়ে আসছে, কিন্তু পেশেন্টের একটা কি থাকতে হবে বলতো, একটা ইনজুরি থাকতে হবে। এখন ধরো পেশেন্টের কোনো ইনজুরি নেই, তার মানে কোনো নেগলিজেন্স হয়নি। অবশ্যই ইনজুরি থাকতে হবে, মানে ডাইরেক্ট, সেটা ফিজিক্যাল, মেন্টাল বা ফাইন্যান্সিয়াল হইতে পারে। আহ, এবং এবং দ্য ড্যামেজ শুড বি সামথিং রিজনেবল ডক্টর কুড হ্যাভ প্রেডিক্টেড, মানে ডক্টর হয়তো বা উইলফুলি করে নাই, অ্যাগেনস্ট উইল না, মানে কি বলে যে কেয়ারলেসলি করে ফেলছে, বাট ডক্টর জানতো যে এরকম হবে, ঠিক আছে। মানে যদি এটা করা হয় এরকম হবে, বাট ডক্টর মানে অসচেতনতার কারণে করে ফেলছে, তাহলে সেটা কিন্তু একটা বিষয়। এবং বার্ডেন অফ প্রুফ নামে যে কথাটা, এটা বলতে বোঝানো হয়েছে যে পেশেন্টের এই চারটা জিনিসই কিন্তু প্রুফ করতে হবে, চারটা ডি, যদি চারটা ডি সে প্রুফ করতে পারে তাহলে বিষয়টা আছে। সো চারটা ডি যদি এমন হয় যে ইভেন সে একটা ডি প্রুফ করতে পারে নাই, তাহলে কিন্তু সেটা নেগলিজেন্স হিসেবে ধার্য হবে না। সো পেশেন্ট যদি ডক্টরের নামে বিচার দেয় তাহলে চারটা ডি তার প্রুফ করতে হবে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন এটা বিষয়ে গেল। এরপরে আসো আমরা, এখানে আর অনেকগুলো টার্ম আছে, এটা একটু দেখে নিতে পারো যে কিভাবে ম্যাল প্র্যাকটিস প্রিভেন্ট করা যায়। পেশেন্টের কথা ভালো করে শুনতে হবে, পেশেন্টের সাথে গুড র্যাপোর্ট বিল্ড আপ করতে হবে, আর অনেক কিছু ঠিক করে ডায়াগনোসিস করতে হবে।
তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এক্স রে ঠিকঠাক করে দেখতে হবে, এক্স রে দেখতে হবে ফ্র্যাকচারের ক্ষেত্রে। সিভিল আর ক্রিমিনাল নেগলিজেন্সের মধ্যে ডিফারেন্সিয়েট পয়েন্টসগুলো একটু তোমরা দেখে নিবা। এটা ক্রিমিনাল কোড ডিল করবে, এটা সিভিল কোড ডিল করবে, এবং এটা ইমপ্রিজনমেন্ট হইতে পারে, ক্রিমিনাল পানিশমেন্ট। এখানে জাস্ট একটু ফাইন্যান্সিয়াল ভাবে হয়তো বা মানে ফাইন্যান্সিয়াল ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে। আর এটা হচ্ছে ক্রিমিনাল, এটা সিভিল, এইভাবে আমরা ডিল করবো আর কি। এটাতে গ্রস নেগলিজেন্স থাকে, ইনঅ্যাটেনশন থাকে, ল্যাক অফ কম্পিটেন্সি থাকতে পারে। আচ্ছা, রেস ইস্পা লুকিটর বা ডক্ট্রিন অফ রেস ইস্পা লুকিটর, এই টপিকটি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, এজন্য আমি একটু বলে দিই। এটা মানে হচ্ছে যে দ্য থিংস অর ফ্যাক্টস স্পিক ফর ইটসেলফ, মানে এটা পেশেন্টের কোনো কিছু প্রুফ করার দরকার নেই। মানে নেগলিজেন্স যেটা করছে ডক্টর, সেটা পেশেন্টের প্রুফ করার দরকার নেই, ওই যে 4টা ডি দিয়ে সে প্রুফ করবে, এটার দরকার হয় না। কারণ কারণ হচ্ছে ডক্টর এমন একটা গ্রস মিস্টেক করছে যেটা নিজেই হচ্ছে গিয়ে প্রমাণ দিয়ে দিচ্ছে। যেমন ধরো ডক্টর কি করছে, ওভারডোজ অফ মেডিসিন দিয়ে দিছে, বা হচ্ছে গিয়ে মানে যদি নেগলিজেন্স না করতো তাহলে উনটা মানে এই ইনজুরিটা হইতো না, বা ডক্টরের একটা ভালো কন্ট্রোল ছিল, ঠিক আছে, ডক্টর তারপর এটা নেগলিজেন্সের কারণে করছে। এবং অনেক সময় যেটা হয় যে ডক্টর একভাবে বলছে বাট পেশেন্ট উল্টাপাল্টা করে হচ্ছে গিয়ে হয়েছে, মানে পেশেন্টেরও কিন্তু রেসপন্সিবিলিটি থাকে অনেক সময়, কিন্তু পেশেন্ট ডক্টরের উপর চাপাই দেয় যে পেশেন্ট ডক্টরের দোষ, কিন্তু ডক্টর দোষ না, পেশেন্ট উল্টাপাল্টা কিছু করছে। বাট এটা প্রমাণিত হইতে হবে যে পেশেন্টের কোনো দায় নেই, সব দায় ডক্টরের। তাহলে এই তিনটা জিনিস মিট করা মানে হচ্ছে যে রিস ইস্পা লোকেটর, মানে হচ্ছে কি এই এরকম একটা ইঞ্জুরি, এবং সেটার অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে যে ইঞ্জেকশন দিতে যায় নিডেলটা ভেঙে ফেলছে এবং আলটিমেটলি পেশেন্টের ক্ষতি হয়েছে, এবং অপারেশনের পরে সোয়াফটা ভিতর থেকে আনে নাই, ভিতরে রয়ে গেছে, সো ভিতরে রয়ে গেছে, তো এটা তো একটা গ্রস মিস্টেক। এবং হট ওয়াটার বোতল অথবা এক্স রে ট্রিটমেন্ট দিতে যা হচ্ছে বার্ন হয়ে গেছে, অথবা অ্যান্টিটিটিনাস দেয় নেই, অ্যান্টিটিটিনাস সেরাম দেয় নেই, ইনজুরি যেটা মানে যেটা টিটিনাস করছে পার্সনটার, অথবা কেয়ারলেসলি পয়জনাস মেডিসিন দিয়ে দিছে, ঠিক আছে। তো এরকম বেশ কিছু ইভেন্টস করছে যেটা হচ্ছে রিস ইস্পা লুকিটার হইতে পারে। ওকে, সো এটা গেল। আরও বেশ কিছু টার্ম আছে, যেমন ধরো নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স, এটা মানে কি? এটা মানে হচ্ছে পার্সন শুধু তার অ্যাকশনসের জন্য রেসপন্সিবল না, পার্সন তার লজিক্যাল কনসিকুয়েন্স, মানে তার অ্যাকশনের কারণে যে জিনিসটা সে ঘটাইছে সেটার জন্য সে রেসপন্সিবল। যেমন ধরো একটা ডক্টর আলটিমেটলি একটা উল্টাপাল্টা কিছু করছে, এখন এটা কারণে পেশেন্টের যে ডিসএবিলিটি হবে বা ডেথ হবে, ঠিক আছে, সো এটার কারণে সে কিন্তু এটার জন্য শাস্তি পাবে। ওকে, সো এটা একটা বিষয়, এটা আমরা জানলাম। এরপরে আসো যে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, সেটা ইম্পর্টেন্ট, এটা আমাদের জানা লাগবে। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স মানে হচ্ছে যে মানে একটা নেগলিজেন্স যেটাতে পেশেন্টেরও দোষ ছিল, ডক্টরের দোষ ছিল, ঠিক আছে, এবং এর ফলে পেশেন্টের যে রোগটা সেটা সারে নাই ঠিক করে, অনেক দেরি করে সারছে, এবং এটার কারণে যেটা হবে যে ডক্টর কিন্তু একটু বেঁচে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে যে পেশেন্ট কিন্তু মানে ফিজিশিয়ানের জন্য একটা ডিফেন্স বলা যায়, ঠিক আছে। বাট সিভিল কেসের ক্ষেত্রে কারণ হচ্ছে যে হয়তো বা ডক্টর ঠিক করে মানে পেশেন্ট ঠিক করে হিস্ট্রি দেয় ডক্টরকে, ফলে ডক্টর কীভাবে ট্রিট করবে, ফলে ডক্টর এখানে পানিশমেন্টের জায়গাটা কম হবে, এবং ডক্টর পেশেন্টকে যে অ্যাডভাইস দিচ্ছে সেটা পেশেন্ট ঠিক করে পালন করে নেই, ডক্টর ঠিক মানে পেশেন্ট ঠিক করে ডক্টরের সাথে কোঅপারেট করে নেই, এবং ডক্টর যে ট্রিটমেন্ট দিচ্ছে সেটা সে ফলো করে নেই, ঠিক আছে, এই বিষয়গুলো। তারপরে কর্পোরেট নেগলিজেন্স নামে একটা টার্ম আছে। কর্পোরেট নেগলিজেন্স মানে হচ্ছে যে মানে মোর দ্যান অন ভিজুয়াল, মানে মোর দ্যান অন ইন্ডিভিজুয়াল অ্যাট মোর দ্যান অন লেভেল রিমেইন রেসপন্সিবল ফর দ্য ওয়েলবিং অফ দ্য পেশেন্ট। মানে ডক্টর ধরো তার ডিউটি ঠিক করে নেই, তারপর হচ্ছে নার্স পেশেন্টের টেক কেয়ার ঠিক করে নেই, তারপরে হসপিটাল যে মানে দেখাশোনা করে সে ঠিক করে মানে সে ঠিক করে তার কাজগুলো করে নেই, ঠিক আছে, মানে পেশেন্টের যে ড্রাগসগুলো দরকার সেগুলো ঠিক করে অ্যাভেলেবেল করতে পারে। তারপরে অনেককে বিলে যখন একটা দোষ করতেছে
নেগলিজেন্স করতেছে তাহলে সেটাকে কর্পোরেট নেগলিজেন্স বলে। ডক্টর, নার্স, হসপিটাল স্টাফস বা সুপারিনটেন্ডেন্ট এদের ভিকারিয়াস লায়াবিলিটি নামে একটা টার্ম আছে। এটা মানে হচ্ছে যে একটা এমপ্লয়ার মানে যে এমপ্লয়ার যে জব দেয় সে তার নিজের নেগলিজেন্সের জন্য দায়ী না, তার আন্ডারে যারা কাজ করে, ঠিক আছে, তাদের জন্য সে দায়ী। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটাকে বলে ভিকারিয়াস লায়াবিলিটি। এটার মানে হচ্ছে লেট দ্য মাস্টার আনসার। এই জন্য এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ ভালো থাকা ইম্পর্টেন্ট। এটা ক্রুশাল। যেমন ধরো যেমন আবার দুইটা ডক্টর যখন প্র্যাকটিস করে পার্টনার হিসেবে, একজন ডক্টর আরেকজন ডক্টরের কাজের জন্য দায়ী। আবার ধরো জেনারেল প্র্যাকটিসে একটা প্রিন্সিপাল ডক্টর সে কিন্তু তার অ্যাসিস্ট্যান্টের সমস্যার জন্য দেয়। যেমন ধরো যখন একটা অপারেশন করা হয় একটা ডক্টর অনেকে হেল্প করে, অনেক অ্যাসিস্ট করে। যেমন ধরো যারা ইয়াং থাকে ওরা হচ্ছে অ্যাসিস্ট করে আর অপারেশনটা করে ডক্টর। এখন ওই অ্যাসিস্ট যারা করে ধরো ওরা কোনো একটা উল্টাপাল্টা কিছু করে ফেলছে, কিন্তু দোষ কার হবে জানো? দোষ কিন্তু ওই যে প্রিন্সিপাল সার্জন তার হবে। সো এই জন্য এই জিনিসটি ইম্পর্টেন্ট। ইউজ থেরিসে নিয়ে এটা আপনার একটু কথা বলি। এটা মানে হচ্ছে যে প্রডিউসিং পেইনলেস ডেথ অফ এ পার্সন সাফারিং ফ্রম এ হোপলেস ইনকিউরেবল অ্যান্ড পেইনলেস ডিজিজ। একটা মানুষ ধরো এমন একটা ডিজিজ ভুগতেছে, এখন সে হচ্ছে মানে সে এত কষ্ট পাচ্ছে, তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে, বাট সে প্রচুর কষ্ট পাচ্ছে। এর থেকে সে ভাবতেছে আবার মরে যাওয়াই ভালো। তো সে কি করছে, সে সে বলতেছে মানে এর থেকে মানে রাইট টু ডাই বলা হয়। মানে বিষয়টা এমন যে আচ্ছা বাংলাদেশ গ্রান্টিস রাইট টু লিভ, বাংলাদেশ কিন্তু ইউথিশিয়ারে সাপোর্ট করে না। ঠিক আছে, কেন? কারণ একটা মানুষ যতভাবে বাঁচানোর ট্রাই করতে হবে, কিন্তু ইউথিশিয়ারে বাড়ি কি, ইউথিশিয়ারে বাড়ি হচ্ছে আমি মানুষটাকে ইচ্ছা করে মেরে ফেলতেছি সো দ্যাট সে যে কষ্টটা পাচ্ছে এটা থেকে রিলিফ দিচ্ছে আমি, এটাকে বলে ইউথিশিয়ারে। বাংলাদেশে এটা ফলো করা হয় না। তো ইউথিশিয়ারে হইতে পারে অ্যাক্টিভ বা প্যাসিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাক্টিভ মানে কি, যে একটা পেশেন্টকে ধরো লার্জ ডোজ অফ ড্রাগ দিলাম যাতে সে তাড়াতাড়ি মরে যায়। ঠিক আছে, মানে আমি তাকে অ্যাক্টিভলি একটা জিনিস করে বাড়তেছি। আর প্যাসিভ মানে হচ্ছে প্যাসিভ মানে আমি তাকে ধরো তাকে অক্সিজেন দিচ্ছিলাম বা তাকে রিসাসিটেশনের জন্য যে জিনিসগুলো দেওয়া দরকার সেইগুলো দিছি। এখন আমি কি করছি, আমি ওই জিনিসগুলো সরাই দিছি, আমি তাকে দিছিলাম, সে ওর ফলে মানে বেঁচে ছিল অ্যাটলিস্ট, বাট ওইগুলো যখন আমি সরাই দিলাম উইথড্র করলাম ফলে সে মারা গেল। তো এটাকে বলে প্যাসিভ অবিশন। এটা হচ্ছে অ্যাক্ট অফ অবিশন আর এটা অ্যাক্ট অফ কমিশন। মানে কোনো একটা কিছু দিলাম সেটার ফলে মারা গেছে, এটা মানে হচ্ছে কোনো একটা কিছু সরাই দিলাম, উইথড্র করলাম। ঠিক আছে, আর ভলেন্টারি সেটা হইতে পারে। ভলেন্টারি মানে হচ্ছে ওই রুগীর উইলের, রুগী নিজেই বলতেছে বা নিজেই বলছে যে আমি যেহেতু অনেক কষ্ট পাচ্ছি, সে নিজে উইলেই সে নিজেকে মেরে ফেলতে বলছে। আর ইনভলেন্টারি মানে হচ্ছে মানে এগেইনস্ট দ্য উইল, মানে পার্সনটা চায় নাই কারণ সে চাওয়ার স্টেটেই নেই, তাকে ইচ্ছা করে মেরে ফেলা হয়েছে, মানে তার ইচ্ছার বিরুদ্ধে আর কি। আর নন ভলেন্টারি মানে হচ্ছে ওই যে এইটাকে যেটা বললাম সেটা নন ভলেন্টারি আর কি। আর ইনভলেন্টারি মানে মানে কম্পালসরি বা তার উইল নেওয়া হয়নি, মানে ইনভলেন্টারি নর্মালিটি দুইটাতেই তার উইল নেওয়া হয়নি আর কি। ইরিভার্সিবল কোমাতে পার্সেন্ট হয়তো চলে গেছে। সো অ্যাক্টিভ প্যাসিভ ইউস্টেশনের কথা বলা হয়েছে। অ্যাক্টিভ ইউস্টেশনিয়া নেদারল্যান্ড, বেলজিয়াম, কানাডা, কলম্বিয়া, লুক্সেমবার্গ এই সকল দেশে ফলো করা হয়, এবং প্যাসিভ ইউস্টেশনিয়া ইন্ডিয়া এবং সাম আদার স্টেটস অফ ইউএসএতে ইউজ করা হয়। ইউস্টেশনিয়া মোটামুটি এতটুকু জানলেই হচ্ছে ইউস্টেশনিয়া কী জিনিস। স্পেশালি পেশেন্ট যখন টার্মিনাল স্টেজে আছে, কোনো রিকভারির হোপ নাই এবং পেশেন্ট আনবিয়ারেবল পেইন সহ্য করতেছে, অনেক বেশি হাই কস্ট মেডিকেল ট্রিটমেন্টে খরচ হচ্ছে, এবং ইউস্থেশিনিয়া তখন হচ্ছে সাফারিং রিলিফ করতে করা হইতে পারে। আচ্ছা, অ্যাসিস্টেড সুইসাইড মানে কি? মানে হচ্ছে সামন প্রোভাইডস অ্যান ইন্ডিভিজুয়াল উইথ ইনফরমেশন গাইডেন্স, মানে একটা মানুষকে ইনফরমেশন দিচ্ছে, গাইডেন্স দিচ্ছে যে কীভাবে সুইসাইড করতে হবে। সো এটা থেকে সে সুইসাইড করতেছে। সো এটা হচ্ছে অ্যাসিস্টেড। ম্যালিঙ্গারিং একটা টার্ম আছে, এটা অনেক জায়গায় লাগে, এটা আমরা অনেক জায়গায় পাবো। ম্যালিঙ্গারিং মানে হচ্ছে নিজে ইচ্ছাকৃতভাবে প্ল্যান ওয়েতে সে ভান করতেছে, ভান ধরতেছে একটা ডিজিজের, যাতে সে কিছু পায়, কোনো বেনিফিট পায়। ছুটি, যেমন ধর একটা সোল্ডার্স বা পুলিশম্যান ডিউটি যাতে অ্যাভয়েড করা লাগে এই জন্য সে খুব মানে ভাব ধরতেছে সে অসুস্থ, ফর এক্সাম্পল, অ্যাকচুয়ালি সে অসুস্থ না। বা ধরো একটা বিজনেস কন্ট্যাক্ট সেটা সে অ্যাভয়েড করতে যাচ্ছে তাই সে অসুস্থ। বা একটা প্রিজনার সে তার হার্ড ওয়ার্ক অ্যাভয়েড করতে চাচ্ছে। বা একটা ওয়ার্কম্যান সে কম্পেনসেশন এর জন্য, বা একটা বিগার পাবলিক সিম্পেথি পাওয়ার জন্য ভান ধর, অনেকে দেখবা যে চোখ কানা না বাট কানার ভান ধরতেছে, ব্লাইন্ডের ভান ধরতেছে। বা একটা ক্রিমিনাল সে লিগাল রেসপন্সিবিলিটি
হচ্ছে অ্যাভয়েড করার জন্য সেরকম করতে পারে। এবং কি কি ডিজিজ ফেইন ধরে, যে চোখে দেখে না, কথা বলতে পারে না, তারপর হচ্ছে মাথা ঘোরায়, পেটে জ্বালা পোড়া, পেটে ব্যথা, ডায়াবেটিস, বুক দিয়ে রক্ত পড়ে, বা কেটে গেছে, আহ, কেটে গেছে, পুড়ে গেছে, পাগল হয়ে গেছে, আহ, মানে খিচুড়ি, তারপরে হাত পা অবশ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, ঠিক আছে। সো তারপরে হচ্ছে ব্যথা, লোয়ার লিপ বেরোইরিজের দিয়ে পুরা ব্যথা। সো এরকম অনেক ধরনের ভাত কিন্তু ধরতে পারে। এবং কীভাবে আমরা ব্যালিগেরিকে আইডেন্টিফাই করতে পারবো, আমরা সাইন সিমটমস, এটা অ্যাকচুয়ালি কোনো ডিজিজের সাথে করেসপন্ড করবে না, এবং পেশেন্ট তার সিমটমস অনেক বেশি এক্সাজারবেট করবে, অনেক বেশি বুঝাইতে চাইবে যে তার অনেক কিছু আছে, ডক্টর এগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারে। এবং ওই পেশেন্টের কাছ থেকে অবশ্যই সিমটমস দিতে হবে, এবং পাশাপাশি এক্সামিনেশন করতে হবে, তার ব্যাড ডেস থাকলে ব্যাড ডেস রিমুভ করতে হবে, এবং পার্টটাকে ওয়াশ করতে হবে, অবজারভেশনে রাখতে হবে, এবং তাকে দেখে শুনে রাখতে হবে। এবং সে, আমি তাকে যে অবজার্ভ করতেছি, আমি তাকে এক্সামিনে করতেছি, এটা সে জানেও না। আলোচনা করে ফেলছি সব কিছুই। মেডিকেল ইথিক্স মানে কি? সেট অফ মোরাল প্রিন্সিপাল সে ডক্টর মাস্ট ফলো। প্রফেশনাল মিসকন্ডাক্ট আমরা বলছি যে এনি ডিসগ্রেসফুল অর ডিজারেবল অ্যাক্ট ডান বাই ডক্টর, মানে সহজ একটা ডেফিনেশন আর কি। এটাকে ইনফেমাস কন্ডাক্টও বলা হয়। অ্যাডিকশন, অ্যালকোহল, অ্যাসোসিয়েশন, অ্যাবর্শন, অ্যাডাল্ট্রি, তারপরে কনভিকশন, কাভারিং, ডিকোটমি, তারপরে করে একটা ব্রান্ড প্রোডাক্ট বা হসপিটালকে ইন্ডোর্স করা, প্রমোট করা, ফল সার্টিফিকেট দেওয়া। প্রফেশনাল সিক্রেসি অবশ্যই মেনটেন করা উচিত। একটা ডক্টরের পেশেন্টের মধ্যে একটা কন্ট্যাক্ট থাকে, কনফিডেন্সিয়ালিটি বা গোপনত্ব মেনটেন করার ক্ষেত্রে। প্রিভিলেজ কমিউনিকেশন হচ্ছে এক্সেপশন অফ প্রফেশনাল সিক্রেসি, যে ক্ষেত্রে বলে দেওয়া যাবে কমিউনিটি বেনিফিটের জন্য, পেশেন্টের বেনিফিটের জন্য, কোর্ট অফ লর বেনিফিটের জন্য, সেলফি টেস্টের জন্য। ওকে, ঠিক আছে। কিছু ডিক্লারেশনসের কথা, জেনেভা ডিক্লারেশন আমরা আলাদা করে মনে রাখি, যেটাকে হচ্ছে আমরা ওই যে ওথ, মেডিকেল ওথ হিসেবে ফলো করি। ওকে, তারপরে মেডিকেল নেগলিজেন্স এর ক্ষেত্রে এক হচ্ছে অফিসের একটা কমিশন, আইদার স্কিল কেয়ার অ্যাবসেন্স অথবা উইলফুল নেগলিজেন্স, দুই ধরনের হইতে পারে। ওকে, আমরা 4টা ডির কথা বলছি, যে ডিউটি অফ কেয়ার, ডক্টর পেশেন্টকে অ্যাকসেপ্ট করছে এবং ট্রিটমেন্টও দিছে, ঠিক আছে। ডিলেকশন মানে হচ্ছে কম্পিটেন্সি নাই, ঠিকঠাক যোগ্যতা নাই, এবার সে ট্রিটমেন্ট দিছে, রং ট্রিটমেন্ট দিছে, এরকম আর কি। ড্যামেজ মানে হচ্ছে মানে সে যদিও ইচ্ছাকৃতভাবে দেয় নাই, বাট অ্যাকচুয়ালি সে যে কমপ্লিকেশনটা হয়েছে সেটা অ্যান্টিসিপেটেডই হয়েছে। আর অবশ্যই একটা ইঞ্জুরি থাকতে হবে, ডাইরেক্ট মানে ড্যামেজ নিয়ে বললাম, তবে ডাইরেক্ট কজেশন হইতে হবে, মানে যে জিনিসটা সে করছে সেটার ইঞ্জুরি হইতে হবে, অন্য কোনোভাবে হয়েছে তাহলে তো সেটা হবে না। সিভিল নেগলিজেন্স হইতে পারে, ক্রিমিনাল নেগলিজেন্স হইতে পারে। সিভিল নেগলিজেন্স মানে হচ্ছে যে সিম্পল ল্যাক অফ স্কিল কেয়ার, আর এটা মানে গ্রস উইলফুল নেগলিজেন্স, মানে অনেক বেশি বড় ভুল। এবং এখানে যেমন রক ডোজ বা প্রেসক্রিপশন দিছে, এখানে রক একটা সার্জারি করছে বা ক্রিমিনাল অ্যাবর্শন করছে, এটা সিভিল কোর্টে ডিল করবে, এটা ক্রিমিনাল কোর্টে ডিল করবে। এবং এখানে পার্টি হচ্ছে পেশেন্ট আর ডক্টর। আর ক্রিমিনাল নেগলিজেন্সে পার্টি হচ্ছে প্রসিকিউশন বা কান্ট্রি বা রাষ্ট্র, এবং হচ্ছে ডক্টর। আর এখানে বার্ডেন অফ প্রুফ বা আমরা বলি প্লেইন্টিফ, এখানে মেইনলি মানে এক তো হচ্ছে পেশেন্টটা এখানে হচ্ছে পার্সন, প্লেইন্টিফ হচ্ছে পার্সন ফিলিং দ্য কেস, যে কেসটা দিছে। ওকে, এবং হচ্ছে মোটামুটি এতটুকু জানলেই আমাদের হচ্ছে। তারপরে রেস ইস্পা লুকিটর, এটা আমরা বলছি যে সার্জারি অর রং সাইড বা এরকম বেশ কিছু জিনিস, গ্রস জিনিস, যেগুলা ওই ইনজুরিটা থেকেই প্রমাণ হয়ে যায়, পেশেন্টের কোনো কিছু নতুন করে প্রমাণ করার দরকার নেই। ওকে, আবার ডক্ট্রিন অফ কমন নলেজ মানে হচ্ছে, যেমন ধর ডিহাইড্রেশনের জন্য আইভি ফ্লুইড দেওয়া হয়নি, সো এটা হচ্ছে একটা কমন নলেজ যেটা দেওয়া হয়নি। ওকে, তারপর ডক্ট্রিন অফ ক্যালকুলেটেড রিস্ক নামে একটা টার্ম আছে। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে এভরি, মানে ধরো ডক্টর নট লায়াবল ইফ
রিস্ক এক্সপ্লেইন বিফোর প্রসিজার, এটা করে দেওয়া হয়েছিল, পেশেন্টকে বলে দেওয়া হয়েছিল যে এটা হইতে পারে, যেমন ডায়ালিসিস করাতে হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। সো এটার ক্ষেত্রে ডক্টর আগে থেকেই বলে দিছিল, সেই ক্ষেত্রে ডক্টর কিন্তু লায়াবেল না, ডক্টর দায়ী না। নোভাস অ্যাক্টাস ইন্টারভেরিয়াস সেটা দিয়ে বলছি। এটা মানে হচ্ছে যে যেমন ধরো নেগলিজেন্স বাই ডক্টর হয়েছে, এরপরে আরটিএ হয়েছে যখন পেশেন্ট গাড়িতে উঠছিল এবং পেশেন্ট ডেথ হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু যেই পার্সেন্টটা অ্যাকচুয়ালি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা করছে সে লায়েবল, সে দায়ী। ডক্টর এই ক্ষেত্রে মানে লায়েবল হবে না। কিন্তু ধরো কি হইলো যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট হসপিটালে আসছে, এখন মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে, পেশেন্টের ডেথ হয়েছে, এক্ষেত্রে আবার ডক্টর লায়েবল। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে মানে এক একটা ক্ষেত্রে ডক্টর কিছু ডক্টর বি অর বি ডট বি লায়েবল কেসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ভিকারিয়াস লাইবিলিটি মানে কি, মানে দুইটা ডক্টর একসাথে প্র্যাকটিস করতেছে, বোথ লায়েবল হবে। তারপরে হচ্ছে ধরো সুপিরিয়র ইমপ্লয়ার যারা হয় তারা কিন্তু তার এমপ্লয়ীদের কাজের জন্য লায়েবল হবে। ওকে, তো মোটামুটি এতটুকু জানলেই হচ্ছে। কনসেপ্ট দিয়ে আমরা জানছি যে ইমপ্লয়েড হইতে পারে, মানে ইমপ্লয়েড কনসেপ্ট হইতে পারে, এক্সপ্রেস কনসেপ্ট হইতে পারে। আমরা বিএমডিসি নিয়ে জানছি, বিএমই নিয়ে জানছি, আমরা বলছি একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন আছে, একাডেমিক ফাংশনের মধ্যে কী কী আছে বলছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনের মধ্যে কী কী আছে বলছি, এবং প্রফেশনাল ইনফ্লুয়েন্স কন্ডাক্ট কী সেটা আমাদের জানতে হবে। অনেকগুলো আছে, 6 এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, অর্থাৎ এনি কন্ডাক্ট ডান বাই মেডিকেল প্রফেশনাল যেটা ডিসঅনারেবল ডিসগ্রেসফুল টু হিজ প্রফেশন, এই ডেফিনেশনটা বললেই হচ্ছে। কনভিকশন মানে হচ্ছে কোনো ডক্টর ফলস মেডিকেল সার্টিফিকেট দিল এবং সে একজন লোক 7 দিন সিক ছিল, পরে দেখা গেল যে ওই লোক 7 দিন জেলে ছিল, এটা প্রমাণিত সত্য, এক্ষেত্রে বিএমডিসি কিন্তু ডক্টর রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারে। আচ্ছা, তারপরে আসো যে অ্যাডভার্টাইজিং করা যাবে না, পেপারে বিজ্ঞপ্তি মানে যে ডিগ্রি হয় নাই সেই ডিগ্রি লেখা যাবে না, টিভিতে অ্যাড দেওয়া যাবে না, সেরকম বেশ কিছু বিষয় আছে। ডিকোটমি বা ফি শেয়ারিং করা যাবে না, ফি স্প্লিটিং করা যাবে না। কেউ যদি কারো থেকে ফি নিয়ে অন্যকে দেয় বা রুগী নেওয়ার জন্য ফি দেওয়া বা নেওয়া হচ্ছে, ফি স্প্লিটিং হচ্ছে। প্রাইভেট চেম্বারে রুগী নেওয়ার ক্ষেত্রে তুমি যদি মানে 100 মানে রুগী বাড়ানোর জন্য এখানে ফি দেওয়া হচ্ছে কাউকে, সেই জিনিসটা করা যাবে না। বা জুনিয়র সার্জন সিনিয়রকে একটা রুগী পাঠাইলো, এজন্য যদি তাকে টাকা দেওয়া হয় তাহলে সেটাও ফি স্প্লিটিংয়ের মধ্যে পড়ে, এবং ফি স্প্লিটিং লিগাল মানে ইলিগাল। বাট ফি শেয়ারিং যখন একটা টিম অপারেশন করে তখন চিফ সার্জন তার অন্যদেরকে ফি দিতে পারে। আর কাভারিং মানে হচ্ছে যদি নন কোয়ালিফাইড পার্সন মেডিকেল প্রফেশনকে অ্যাসিস্ট করে তাহলে মেডিকেল প্রফেশনের ওই লোকটা ধরা খাওয়ার পর যদি তাকে কাভার করে এটাকে বলে কাভারিং। জেনেভার ডিক্লারেশন আমাদের নিউ অনেক আপডেটেড ভার্সন থাকে এবং এটা আমরা জানতে পারি